তাহলে নেক্সট কোয়েশ্চেন কি, গ্রুপ 14 থেকে কেন কার্বন টেট্রাক্লোরাইড যেটা সেটা পানিতে বা আদ্র বিশ্লেষিত হয় না, কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড যেটা সেটা পানিতে আদ্র বিশ্লেষণ হয়। তো এটা জানার জন্য তোমাদের কি জানা লাগবে, ভাইয়া পানিতে আদ্র বিশ্লেষণ বলতে কি বুঝো, তাই না? বলো, পানিতে আদ্র বিশ্লেষণ বলতে কি বুঝো, এটা আমি একজনকে ধরি। এটা আহ পোলার যৌগ। পোলার যৌগ? সিরিয়াসলি? এই কার্বন টেট্রাক্লোরাইড পোলার যৌগ না? না, পোলার যৌগ না। 0.5, একটু অল্প পোলার। আচ্ছা, না, পোলারিটির সাথে তেমন একটা সম্পর্ক আসলে নাই। আচ্ছা, এটার আনসার দিবা দেখি। দৃষ্টি বলো তো, পানিতে আদ্র বিশ্লেষিত হওয়া বলতে কি বুঝো? কোন একটা যৌগের পানিতে আদ্র বিশ্লেষিত হওয়া বলতে, দেখো, পানিতে দুইজন মানুষ হচ্ছে সুখে শান্তিতে বসবাস করে, তাই না? একটা কি বলতো, হাইড্রোজেন, আরেকটা কি, ওএইচ। এই দুইটা কি করে, পানিতে খুব সুখে শান্তিতে বসবাস করে। মনে করো একজন বাইরের মানুষ এসে, ঠিক আছে, এই বাইরের মানুষ এসে কি করলো, এটাকে ভেঙে দিল, তাদের যে সুখে শান্তির যে বন্ধন, এই বন্ধনকে কি করলো, ভেঙে দিল। ভেঙে যে এই মানুষের একটা অংশ এস কে নিয়ে গেল, আরেকটা অংশ কি, ওএস কে নিয়ে গেল। এই যে ভাইয়া পানির যে এস এবং ওএস আলাদা হয়ে গেল, এটাকেই কি বলে, পানির আদ্র বিশ্লেষণ প্রক্রিয়া বলে। তাহলে আদ্র বিশ্লেষণ প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি বলো তো, পানির এস এবং ওএস কে ভেঙে দেওয়া, তাই তো? পানির এইচ এবং ওএইচ কে ভেঙে দেওয়াই কি পানির আদ্র বিশ্লেষণ। তাহলে কার্বন টেট্রাক্লোরাইড পানির এই আদ্র বিশ্লেষণটা, পানির এইচ এবং ওএইচ কে ভেঙে দিতে পারে না, কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড যেটা সেটা পারে। কোশ্চেনটা হচ্ছে কেন পারে। তো এটা তোমাদের পারার কথা না, চলো আমরা দেখে ফেলি কেন পারে। তো ওইটা জানার জন্য আমরা কি করব, সিলিকন টেট্রাক্লোরাইডের যে আদ্র বিশ্লেষণ প্রক্রিয়া সেটা আমরা প্রথমে শিখব। তো বলেই রাখি ভাইয়া, এই প্রক্রিয়া যেটা ঘটে, সিলিকন টেট্রাক্লোরাইডকে যখন তোমরা পানির মধ্যে চুবানি দাও, মনে করো কি করলা, পানির মধ্যে চুবানি দিল, তখন সিলিকন টেট্রাক্লোরাইডে ক্লোরিন আছে কয়টা, চারটা। এই চারটা ক্লোরিন চারটা হাইড্রোক্সিল মূলক দিয়ে কি হয়, প্রতিস্থাপিত হয়। চারটা ক্লোরিন কি হয়, চারটা হাইড্রোক্সিল মূলক দিয়ে প্রতিস্থাপিত হয়। এবং যে চারটা হাইড্রোজেন আছে চারটা ক্লোরিনের সাথে ভেগে যে কি HCl উৎপন্ন করে। এবং এই যে সিলিকন টেট্রাহাইড্রক্সাইড উৎপন্ন হইলো, এটার একটা স্পেশাল নাম আছে। এটার নাম হচ্ছে সিলিসিক অ্যাসিড। এটার নাম কি, সিলিসিক অ্যাসিড। ঠিক আছে? তাহলে সিলিকন টেট্রাক্লোরাইডের আদ্র বিশ্লেষণ প্রক্রিয়া আলটিমেটলি কি হয় বলতো, সিলিসিক অ্যাসিড উৎপন্ন হয়। তো এগুলা তোমাদের বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসতে পারে, যে ভাইয়া বলে দিতে পারে যে সিলিকন টেট্রাক্লোরাইডের আদ্র বিশ্লেষণ প্রক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়। তো অপশনে থাকলো সিলিসিক অ্যাসিড বা আরো অন্য কোনো নাম। তো তখন তোমরা আনসার কি দিবা, সিলিসিক অ্যাসিড দিবা। বিশেষ করে বুয়েটে এই ধরনের কোয়েশ্চেন আসে, মনে করো এরকম সিলিকন টেট্রাক্লোরাইড প্লাস H2O, এখানে একটা বক্স দিয়ে দিবে, প্লাস HCl দিয়ে দিবে, বলবে কি বক্স ফিল আপ করো। এই ধরনের কোয়েশ্চেন বুয়েটে খুব বেশি আসে, বক্স ফিল আপ করার, বিক্রিয়াতে বক্স ফিল আপ করার যেগুলা, এগুলাতে কয় মার্ক করে থাকে জানো, 2.5 মার্ক করে থাকে। তো এই জন্য এই জিনিসগুলো একটু মনে রাখবা। তো সিলিসিক অ্যাসিড লিখে দিতে পারলেই তোমরা 2.5 মার্ক পেয়ে যাবা। তো শোনো, এটা আমাদের আলোচ্য বিষয় না, বিষয়। ভাইয়া একটা বক্স আসে না তো, অনেকগুলা বক্স আসে না। হ্যাঁ, একটাতে 2.5 করে, চার- চারটা থাকলে কত, চারটা থাকলে 10, তো চারটা একসাথে চারটা আসলো। আসে, চারটা আসে হ্যাঁ, একসাথে। চারটা হচ্ছে লোয়েস্ট, চারটা হচ্ছে লোয়েস্ট। এমন এমন পাঁচটাও অনেকগুলো আসে আছে মাঝে মাঝে, যেখানে আমি দেখছি। 5টাও আসে, তারপরে 6টাও আসে, আরো বেশিও আসে। ঠিক আছে, আরো বেশিও আমি আসে। চারটা পাঁচটা দেখছি, এর বেশি দেখি হ্যাঁ, নাই। ভিনেগার থেকে 6টা না কয়টা আসছিল একবার, ভিনেগার থেকে। আমি সলভ করে। বিশেষ করে ভাই এই কাজটা জৈব যৌগে করে প্রচুর। হ্যাঁ, জৈব যৌগগুলা থেকে সাধারণত 4টা আসে, জৈব যৌগ থেকে সাধারণত 4টা আসে। এবং 4টা আসে যে একদম ডিরেক্ট বিক্রিয়া দেয়া থাকে, মনে করো ইথাইন থেকে বেনজিন প্রস্তুতির বিক্রিয়া, রাইমার টাইমেন বিক্রিয়া, একদম বিক্রিয়াগুলো হুবহু দেয়া থাকে। তো ওইগুলা জাস্ট ফিল আপ করতে হয়, মানে এতটা ইজি। তারপরে পোলাপান পারে না। শোনো, তো আমাদের ফার্স্টে যেটা পড়া লাগবে সেটা হচ্ছে ভাইয়া, সিলিকন টেট্রাক্লোরাইড যে পানি থেকে এইচ এবং ওএইচ কে আলাদা করে দিল, সেটা আসলে কিভাবে ঘটলো। ঠিক আছে, সেটা কিভাবে ঘটলো। এখন দেখো, সিলিকন কি, সিলিকন দেখো ভাইয়া, সিলিকনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি কিরকম, সিলিকন 14, তাহলে কি হবে, 1s2, 2s2, 2p6, তারপরে কি বলতো, 3s2, তারপরে কি 3p2। এটাই কি বলতো, এটাই সিলিকনের ইলেকট্রন বিন্যাস। এখন বলতো, সিলিকনের যে যোজ্যতা ইলেকট্রন গুলো আছে সেগুলা কি 3 নাম্বার শক্তি স্তরে আছে না, এই 3 নাম্বার শক্তি স্তরে আছে। কি ভাইয়া? জি এখন বলতো, ভাইয়া। 3 নাম্বার শক্তি স্তরে কি 3D অরবিটাল আছে না, বা 3D উপস্তর আছে না। জি। এবং বলতো, এই 3D উপস্তরে কোনো ইলেকট্রন আছে, না। নাই। তার মানে না। কি 3D উপস্তর ফাঁকা, জি ভাইয়া। এবং 3D উপস্তরের তাহলে অরবিটাল গুলাও ফাঁকা।
জি জি ভাইয়া। ভাইয়া। হ্যাঁ, এবং একটা জিনিস সবসময় মাথায় রাখবা, ফাঁকা 3D অরবিটালের প্রতি মুক্ত জোড় ইলেকট্রনের আকর্ষণ একটু বেশি। ঠিক আছে, ফাঁকা 3D অরবিটালের প্রতি কি মুক্ত জোড় ইলেকট্রনের আকর্ষণ অনেক বেশি, এই জিনিসটা সবসময় মনে রাখবা। ফাঁকা ডি অরবিটালের প্রতি মুক্ত জোড় ইলেকট্রনের আকর্ষণ বল অনেক বেশি। এখন দেখো তো ভাইয়া, এই যে সিলিকন টেট্রাক্লোরাইড যে ইয়ে করলো, বন্ধন গঠন করলো, ওই বন্ধন গঠনে অংশগ্রহণ করছে কোন 4টা ইলেকট্রন, এই যে এস এর 2টা ইলেকট্রন আর পি এর 2টা ইলেকট্রন, এগুলো অংশগ্রহণ করছে, তাই না? তারপরে কি সিলিকন এদিকে টেট্রাক্লোরাইড, ভেঙে দেবে। ফলে কি হয়েছে বলো তো, সিলিকন টেট্রাক্লোরাইডের স্ট্রাকচারটা চলো আমরা দেখে ফেলি। তো মনে করো এটা হচ্ছে সিলিকন, চারপাশে কি আছে, চারপাশে 4টা ক্লোরিন আছে, চারপাশে কি আছে, 4টা ক্লোরিন আছে। এবং বলো তো ভাইয়া, এই সিলিকনের মধ্যে কি আছে, ফাঁকা ডি অরবিটাল আছে এখনো, কি আছে বলো তো, ফাঁকা ডি অরবিটাল আছে, তাই না? এই ফাঁকা ডি অরবিটাল আছে তো? জি ভাইয়া। আছে। জি ভাইয়া। এখন এখন যখন তুমি সিলিকন টেট্রাক্লোরাইডকে পানিতে চুবাবা, তখন সিলিকন টেট্রাক্লোরাইডের পাশাপাশি কি আসবে, পানির অণুগুলো আসবে। এই পানির অণুগুলো আসবে না, পানির অণুগুলো আসবে, হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। আসবে। জি ভাইয়া। এবং বলো তো, পানির যে অক্সিজেন, এই অক্সিজেনে মুক্ত জোড় ইলেকট্রন আছে কি নাই? আছে, জি না ভাই। ভাইয়া আছে। আছে। পানির অক্সিজেনে 2টা মুক্ত জোড় ইলেকট্রন আছে, এদিকে এক জোড়া আছে, এদিকে আরেক জোড়া আছে, মানে 2টা মুক্ত জোড় ইলেকট্রন আছে। ঠিক আছে, এখন বলো তো ভাইয়া, এই পানি এবং সিলিকন টেট্রাক্লোরাইড পাশাপাশি আসলো, এখন সিলিকনের আছে ফাঁকা ডি অরবিটাল, পানির আছে মুক্ত জোড় ইলেকট্রন। তো সিলিকনের যে ডি অরবিটাল গুলো আছে, সেগুলা কি মুক্ত জোড় ইলেকট্রনকে নিজের কাছে টানবে না, পেতে চাইবে না কাছে? হ্যাঁ অবশ্যই ভাই। কিন্তু কাছে পেতে হ্যাঁ চাইবে। ভাই। আর এই যে মুক্ত জোড় ইলেকট্রন গুলা, তারা তো বিক্রিয়া করতে আগ্রহী, এজন্য তারা কি চাবে, তারা চাবে না যে তারা একটা ফাঁকা শূন্য মন পাইছে, শূন্য ডি অরবিটাল পাইছে, সেখানে চলে যাক, চাইবে না? জি ভাইয়া। অবশ্যই চাইবে। তাহলে বলো তো, এখানে কি একটা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন হয়ে যাবে, হয়ে যাবে না? এই হবে, হ্যাঁ ভাইয়া। হবে। এই জি যে ভাইয়া। সিলিকনের ফাঁকা ডি অরবিটাল আছে, অক্সিজেনের আছে মুক্ত জোড় ইলেকট্রন। তো অক্সিজেনের যে মুক্ত জোড় ইলেকট্রন গুলো, সেগুলো কি করবে, সিলিকনের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে। বন্ধন গঠন করলে বলো তো, এখানে কি অক্সিজেনের সিলিকনের সাথে একটা বন্ধন গঠন হয়েছে। এখন দেখো তো, অক্সিজেনের আগে পুরাতন প্রেম কার ছিল, কার সাথে বন্ধন ছিল, এই হাইড্রোজেনের সাথে। এখন নতুন করে সে সিলিকনের সাথে বন্ধন গঠন করে ফেলছে, এই পুরাতন হাইড্রোজেনকে সে কি আর গুনবে? সে গুনবে না। এজন্য কি হবে বলতো, এই অক্সিজেন হাইড্রোজেনের যে বন্ধনটা, এটা কি হয়ে যাবে, এটা ভেঙে যাবে। এটা কি হয়ে যাবে, ভেঙে যাবে। ভেঙে গেলে বলতো এটা কি হয়ে যাবে, H প্লাস আকারে চলে আসবে, বাইরে চলে আসবে। আবার দেখো তো ভাইয়া, এই সিলিকনের আগে 4টা ক্লোরিনের সাথে সম্পর্ক ছিল, সে নতুন করে অক্সিজেনের সাথে কি করছে, বন্ধন গঠন করছে। তাহলে বলতো, এখান থেকে একটা ক্লোরিনের সাথে সে কি আর বন্ধন রাখবে, রাখবে না। এজন্য কি হবে, একটা ক্লোরিনও ক্লোরাইড আকারে কি হয়ে যাবে, বেড়ে যাবে, বের হয়ে যাবে। এবং এই যে H প্লাস এবং এই যে Cl মাইনাস, এরা কি করবে, নিজেদের মধ্যে বন্ধন গঠন করে HCl উৎপন্ন হবে। তাহলে বলো তো, ঘটনা কি ঘটছে, ঘটনা যেটা ঘটছে ভাইয়া, এই সিলিকনের সাথে আগে ছিল 4টা ক্লোরিন। কয়টা ক্লোরিন ছিল, আগে ছিল 4টা ক্লোরিন। এখন কয়টা ক্লোরিন আছে, এখন আছে 3টা ক্লোরিন। আরেকটা ক্লোরিন কার দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেছে, আরেকটা ক্লোরিন দেখো ভাইয়া, এই যে দেখো, আরেকটা ক্লোরিন এই OH দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেছে। তাহলে কি হয়ে গেছে বলতো, এই 4টা ক্লোরিনের মধ্যে একটা ক্লোরিন কি হয়ে গেছে, একটা OH দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেছে, তাই না? এটা বুঝতে পারছো সবাই, এই সবাই এটা বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে প্রথম ধাপে, তাহলে কি দেখতেছো, প্রথম ধাপে ভাইয়া, একটা পানির অণু এই সিলিকন টেট্রাক্লোরাইডের একটা ক্লোরিনকে প্রতিস্থাপিত করছে, প্রতিস্থাপিত করে সেখানে কাকে বসাইছে, একটা OH কে বসাইছে। এভাবে পানির অণু কি একটা আছে না ভাইয়া, তখন কি করবে, আরো পানি অণু আসবে। তো আরো আরেকটা পানির অণু আসলে কি হবে, আরেকটা ক্লোরিন প্রতিস্থাপিত হবে, প্রতিস্থাপিত হয়ে সেখানে কি হবে বলতো, সেখানে আরেকটা OH বসবে। তো তারপরে কি, আরেকটা পানি আসবে, আরেকটা পানির অণু এসে কি করবে, আরেকটা ক্লোরিনকে প্রতিস্থাপিত করবে। আরেকটা পানি কি করবে, আরেকটা পানির অণু এসে আরেকটা ক্লোরিনকে প্রতিস্থাপিত করে আরো একটা OH কে বসাবে। এভাবে সবার শেষে যে আমরা কি দেখবো বলতো, সবার শেষে যে আমরা দেখবো, সিলিকনের চারপাশে আর কি নাই, আর কোনো ক্লোরিন নেই, 4টা কি এসে বসে গেছে, 4টা OH এসে বসে গেছে, তাই না? তাই তো। জি ভাইয়া। তাহলে আলটিমেটলি সিলিকন হ্যাঁ ভাই। টেট্রাক্লোরাইড হ্যাঁ ভাই। সে কি করছে, সে পানিতে আদ্র বিশ্লেষিত হয়েছে না, সে কিন্তু পানিতে আদ্র বিশ্লেষিত হয়েছে। এবং এই আদ্র বিশ্লেষণ প্রক্রিয়া যেটা, সেটা কি এক স্টেপের কোনো প্রক্রিয়া না ভাই, এটা 4টা স্টেপের প্রক্রিয়া। এবং প্রত্যেকটা স্টেপে কি করে, প্রত্যেকটা স্টেপে একটা ক্লোরিন প্রতিস্থাপিত হয় কি দিয়ে, একটা OH দিয়ে। এবং প্রতিস্থাপনটা কেন হয়, প্রতিস্থাপনটা এজন্যই হয় যে ভাইয়া, সিলিকনে কি ছিল, ফাঁকা ডি অরবিটাল ছিল। ঠিক আছে,
কেন হচ্ছে? এই যে আদ্র বিশ্লেষণটা কেন হচ্ছে? সিলিকনে ফাঁকা ডি অরবিটাল ছিল, এজন্যই তো হয়েছে, তাই না? কেন বলো তো? ফাঁকা ডি অরবিটাল থাকার জন্য কেন হয়েছে? অক্সিজেন তার মুক্ত হ্যাঁ হ্যাঁ, ভাই। অক্সিজেন তার মুক্ত জোড় ইলেকট্রনটা সিলিকনকে দিতে পারছে। তাহলে আমরা দেখতে পারতেছি যে ভাইয়া সিলিকন টেট্রাক্লোরাইড যেটা সেটা কি হয়, পানিতে আদ্র বিশ্লেষিত হয়। কেন? তার মধ্যে ফাঁকা ডি অরবিটাল আছে। এখন চলো কার্বন টেট্রাক্লোরাইডের গঠন যদি আমরা দেখি, বলো তো ভাইয়া কার্বন টেট্রাক্লোরাইডের যে কেন্দ্রীয় মৌল কার্বন, এখানে কি কোনো ফাঁকা ডি অরবিটাল আছে? না ভাইয়া। আছে? নাই? ফাঁকা ডি অরবিটাল কিন্তু নাই। নাই নাই। তো যদি ফাঁকা ডি অরবিটাল না থাকে তাহলে এই অক্সিজেন কি তার মুক্ত জোড় ইলেকট্রন কার্বনকে দিতে পারবে? না ভাইয়া। তাহলে সেক্ষেত্রে কি না ভাইয়া। সেক্ষেত্রে কি কোনো সংসার ভাঙার উপক্রম আছে বা সম্ভাবনা আছে? এই আছে? না ভাইয়া। নাই। তাহলে সে কি আর পানিতে আদ্র বিশ্লেষিত হবে? না। না। তাহলে কার্বন টেট্রাক্লোরাইড পানিতে আদ্র বিশ্লেষিত না। হয় না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোনটা মানে কার্বন টেট্রাক্লোরাইডের যেটা ওইটা? না ভাইয়া, এই যে সিলিকন আর ক্লোরিনের ওইটা। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। দেখো সিলিকন টেট্রাক্লোরাইডের ক্লোরিনের মধ্যে কি থাকে? ক্লোরিনের মধ্যে থাকে ফাঁকা ডি অরবিটাল, ঠিক আছে? এবং পানির অণুর অক্সিজেন থাকে মুক্ত জোড় ইলেকট্রন। অক্সিজেনের মধ্যে কি থাকে? মুক্ত জোড় ইলেকট্রন থাকে। শোনো, আহ রাসায়নিক বন্ধনের খুব ভালো একটা বৈশিষ্ট্য আছে, খুব মজার একটা বৈশিষ্ট্য। যখনই সে নতুন বন্ধন গঠন করে তখনই তার কি হয়ে যায়? পুরাতন বন্ধন ছিন্ন হয়ে যায় বা দুর্বল হয়ে যায়। এটা তোমরা সবসময় মনে রাখবা, রাসায়নিক বন্ধনের বিশেষ একটা বৈশিষ্ট্য আছে। যখনই সে নতুন একটা বন্ধন গঠন করে পুরাতন বন্ধনটা হয় ভেঙে যায়, নয় কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। এখন দেখো সিলিকনের মধ্যে কি আছে? ফাঁকা ডি অরবিটাল আছে, অক্সিজেনের মধ্যে আছে মুক্ত জোড় ইলেকট্রন। এবং আমরা জানি মুক্ত জোড় ইলেকট্রন এবং ফাঁকা ডি অরবিটালের আলাদাই একটা কেমিস্ট্রি আছে। তারা একজন আরেকজনকে কি চায়? সবসময় কাছে পাইতে চায়। তো যখনই অক্সিজেন দেখবে যে ভাইয়া সিলিকনের মধ্যে ফাঁকা ডি অরবিটাল আছে, তখন কি হয়ে যাবে? অক্সিজেন তার এই মুক্ত জোড় ইলেকট্রন গুলা ফাঁকা ডি অরবিটালে প্রবেশ করায় দিবে। তার মানে কি হবে? তারা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে, ঠিক আছে? তো একটা বন্ধন গঠন করে ফেললো। এখন দেখো অক্সিজেন আর সিলিকনের মধ্যে নতুন একটা বন্ধন গঠন নিল। তাহলে বলো তো ভাইয়া, এই যে অক্সিজেনের সাথে যে হাইড্রোজেনের আগে বন্ধন ছিল তার মধ্যে একটা বন্ধন ভেঙে যাওয়া অবিসম্ভাবী, তাই না? কারণ অক্সিজেন তো আর তিনটা বন্ধন রাখবে না, রাখবে দুইটা বন্ধন। তো একটা বন্ধন ভেঙে গেল, ভেঙে কি হয়ে গেল? H প্লাস আলাদা হয়ে গেল, ঠিক আছে? আবার দেখো সিলিকনের মধ্যে আগে কি ছিল? চারটা ক্লোরিনের সাথে বন্ধন ছিল, এখন নতুন করে অক্সিজেনের সাথে একটা বন্ধন হয়েছে। তাহলে অবশ্যই আগের চারটা বন্ধনের মধ্যে একটা ক্লোরিনের সাথে বন্ধন ভাঙবে। তো একটা ভাঙলো, ভাঙা কি হয়ে গেল? ক্লোরাইড আলাদা হয়ে গেল। এই ক্লোরাইড এবং হাইড্রোজেন কি হয়ে যাবে? আলাদা করে বন্ধন গঠন করে HCl উৎপন্ন করলো, সমস্যা নাই। তো উৎপন্ন করলো, ঠিক আছে। এখানে কি হলো? অক্সিজেন সিলিকনের সাথে বন্ধন গঠন করলে দেখো আগে সিলিকনের সাথে চারটা ক্লোরিন ছিল, এখন একটা ক্লোরিন কি হয়ে গেছে? নাই হয়ে গেছে। সেখানে কে বসছে বলো তো? এই অক্সিজেনটা বসছে। এখন অক্সিজেন কি একা বসছে? দেখো অক্সিজেনের সাথে লেজ লাগাই আরেকটা হাইড্রোজেনও আছে। তো এই যে অক্সিজেন এবং হাইড্রোজেন দুইটা মিলে কি হয়েছে বলো তো? এই হাতে বসে গেছে। তাহলে বলো তো একটা পানির অণু সিলিকন টেট্রাক্লোরাইড থেকে একটা ক্লোরিনকে প্রতিস্থাপিত করে ওইখানে কি বসাই দিছে? একটা হাইড্রোক্সিল মূলক বসাই দিছে না? বসাই দিছে। এভাবে পানির অণু কি একটা আছে না? তো পরে আরেকটা পানির অণু এসে কি হবে বলো তো? মনে করো এই ক্লোরিনকে প্রতিস্থাপন করায় এখানে কি বসাই দিবে? OH বসাই দিবে। পরে আরেকটা পানির অণু এসে একে প্রতিস্থাপন করবে, পরে আরেকটা পানির অণু এসে কি করবে? একে প্রতিস্থাপন করবে। তো এভাবে প্রতিস্থাপন করতে করতে কি হবে বলো তো? এই চারটা ক্লোরিনই একসময় প্রতিস্থাপিত হয়ে যাবে, এবং প্রতিস্থাপিত হয়ে ওই জায়গায় কে বসবে বলো তো? হাইড্রোক্সিল মূলক বসবে, তাই না? তো আলটিমেটলি কি কি উৎপন্ন হবে? সিলিকন, চারপাশে কি? চারটা হাইড্রোক্সিল আয়ন। তো এটাকে আমরা কি বলি? সিলিসিক অ্যাসিড বলি। তাহলে বলো তো আলটিমেটলি সিলিকন টেট্রাক্লোরাইড যেটা সেটা আদ্র বিশ্লেষিত হইলো। কেন আদ্র বিশ্লেষিত হয়েছে? আদ্র বিশ্লেষণের সূচনা কেন ঘটছিল বলো তো? কেন শুরু হয়েছিল? কারণ সিলিকনে ফাঁকা ডি অরবিটাল ছিল। সিলিকনে কি ছিল বলতো? ফাঁকা ডি অরবিটাল ছিল। যদি ফাঁকা ডি অরবিটাল না থাকতো, এই মুক্ত জোড় ইলেকট্রন কি সিলিকন গ্রহণ করতে পারতো? অবশ্যই পারতো না। তো সেক্ষেত্রে কি আদ্র বিশ্লেষণ প্রক্রিয়া ঘটতো? ঘটতো না। এখন দেখো কার্বন টেট্রাক্লোরাইডে কার্বনের হচ্ছে 6। তো এটার ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p2। বলো তো 2d নামে কোনো কি অরবিটাল আছে? 2d নামে কি কোনো অরবিটাল আছে? সম্ভব 2d? না ভাইয়া। না সম্ভব ভাই। না। না ভাইয়া। না না ভাই। ভাইয়া। তার মানে এই যে কার্বনে কোনো ফাঁকা ডি অরবিটালও নাই, তাই না? কার্বনে কি নাই? কোনো ফাঁকা ডি অরবিটাল নাই। যদি ফাঁকা ডি অরবিটাল না থাকে তাহলে অক্সিজেন কি এই কার্বনকে তার মুক্ত জোড় ইলেকট্রন দিতে পারবে? পারবে না। ফলে যে যদি মুক্ত জোড় ইলেকট্রন না দিতে পারে তাহলে কার্বন টেট্রাক্লোরাইড কি আদ্র বিশ্লেষিত হবে? হবে না। আদ্র বিশ্লেষণের সূচনাই যদি না ঘটে আদ্র বিশ্লেষণ হবে কেমনে? এজন্য কি হবে না বলতো? কার্বন টেট্রাক্লোরাইড যেটা সেটা পানিতে আদ্র বিশ্লেষিত হবে না, কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড যেটা সেটা কি হবে? সেটা হচ্ছে পানিতে আদ্র বিশ্লেষণ হবে। তাহলে এটার আনসার কি তোমরা দিতে পারবা? কেন কার্বন টেট্রাক্লোরাইড পানিতে আদ্র বিশ্লেষিত হয় না কিন্তু সিলিকন জি টেট্রাক্লোরাইড ভাইয়া। পানিতে আদ্র বিশ্লেষিত হয়? তো আনসার একটাই ভাইয়া, এই একই জিনিস বুঝাইতে বুঝাইতে আমি ইয়ে হয়ে গেছি,
আমি দুর্বল হয়ে ভাইয়া গেছি। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। ভাইয়া যদি ডি অরবিটালে একটা ইলেকট্রনও থাকতো তাহলে কি এই ঘটনা ঘটতো না? ভাইয়া ফাঁকা ডি অরবিটাল আছে কয়টা? 5টা। 3D তে একটা ডি উপস্তরে ফাঁকা অরবিটাল থাকে কয়টা? 5টা। 5টার মধ্যে একটা ফিল আপ থাকলে কি বাকিগুলা ফাঁকা আছে না? বাকিগুলাতে বসতো। একটা অরবিটাল ফাঁকা থাকলেই হলো। আর আংশিক মানে ফাঁকা থাকলেও হয়ে যাবে। হ্যাঁ মানে অরবিটাল ফাঁকা থাকলে হয়েছে, ঠিক আছে, উপস্তর ফাঁকা থাকা লাগবে না, অরবিটাল ফাঁকা থাকলেই হয়েছে। আমরা কি জানি একটা ডি উপস্তরে কয়টা অরবিটাল থাকে? 5টা অরবিটাল। তো 5টার মধ্যে যে কোনো অরবিটাল ফাঁকা থাকলেই সে কি করতে পারবে? মুক্তজোড় ইলেকট্রন নিতে পারবে। এই সম্পর্কিত আমরা আরো পড়াশোনা করবো শঙ্কর আয়নে গিয়ে, বা জটিল যোগে। জটিল যোগে এই সম্পর্কিত আমরা অনেক পড়াশোনা করবো, দেখবো ফাঁকা ডি অরবিটাল পাইলেই সেখানে ঢুকে যাচ্ছে, কেমন বিভিন্ন লিগ্যান্ড ঢুকে যাচ্ছে, কেমন লিগ্যান্ড ঢুকে যাচ্ছে। তো গ্রুপ 14 নিয়ে মোটামুটি এতটুকুই আমাদের পড়াশোনা, ইম্পর্টেন্ট টপিক গুলা। তো এই কোয়েশ্চেন গুলোর আনসার করতে পারলে ভাই আরেকটা প্রশ্ন, হ্যাঁ বলো। ওই অরবিটালটা কি পুরাটাই ফাঁকা লাগবে? অরবিটাল, হ্যাঁ অরবিটাল পুরাই ফাঁকা থাকা লাগবে। এই যে মনে করো এটা অরবিটাল, অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা? 2টা। দুইটা। হ্যাঁ এখন যদি একটা থাকে, মনে করো একটা আছে একটা অরবিটালে, এখন যদি একটা থাকে তাইলে কি ভাইয়া এখানে মুক্তজোড় ইলেকট্রন ঢুকতে পারবে? পারবে না, কারণ মুক্তজোড় ইলেকট্রন মানে 2টা ইলেকট্রন। যদি মুক্তজোড় ইলেকট্রন ঢুকে তাহলে তো 3টা হয়ে যাবে, তো পারবে না। একটা একটা থাকলেও পারবে না, ফুল ফাঁকা থাকা লাগবে, ঠিক আছে। সমস্যা নেই, এত এক্সাইটেড হওয়ার দরকার নাই, কারণ আমরা ক্রিস্টাল ফিল্ড ইফেক্ট দেখবো, আরো অনেক কিছু দেখবো। তো দেখবো যে ভাইয়া ফাঁকা না থাকলেও ফাঁকা হয়ে যায়, কেমন দেখবো ফাঁকা না থাকলেও ফাঁকা হয়ে যায় সংকোচনের মাধ্যমে, ক্রিস্টাল ফিল্ড ইফেক্টের কারণে। তো দেখবো এগুলা পড়বো আস্তে ধীরে। তো এই ছিল মোটামুটি আমাদের গ্রুপ 14 নিয়ে আলোচনা। তো এরপরে আমরা গ্রুপ 15 তে চলে যাব। কোথায় চলে যাব? গ্রুপ 15। 15। হ্যাঁ কালকে ক্লাস হবে, কালকে 10টায় ক্লাস হবে। তো গ্রুপ 15 এর যে মৌলগুলা তাদের একটা স্পেশাল নাম আছে, তোমাদের বলছিলাম, কি নাম বলো তো? একই নাম গ্রুপ 15 এর মৌল সমূহ? নিক্টোজেন্স বলে। নিক্টোজেন গ্রুপ। ভেরি গুড। এর বাংলা কি? শ্বাসরোধকারী। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তো গ্রুপ 15 এর মৌল সমূহ কিভাবে আমরা মনে রাখি বলো তো? এটা কি ভাই নিক্টোজেন্স যে আচ্ছা এই পড়াইছিলাম পর্যায় সারণী পড়ানোর সময়, নিক্টোজেন্স হচ্ছে সে সকল মৌল, মানে নিক্টোজেন্স এর বাংলা হচ্ছে শ্বাসরোধকারী। কি বলতো? শ্বাসরোধকারী। তো গ্রুপ 15 তে যে বুঝছি ভাই। নাইট্রোজেন তারপরে ফসফরাস এই মৌলগুলো আছে, এগুলা কি মানুষের শ্বাসকষ্ট সৃষ্টি করে বা ক্যান্সার সৃষ্টি করে, কেমন, যেহেতু তারা শ্বাসের জন্য, শ্বাস নেওয়ার জন্য মারাত্মক ক্ষতিকর, এই জন্য গ্রুপ 15 এর মৌলসমূহকে আমরা শ্বাসরোধকারী মৌল বা নিক্টোজেন্স বলি, কেমন, ঠিক আছে। ঠিক আছে। তো গ্রুপ 15 এর মৌলসমূহকে মনে রাখি আমরা কিভাবে? এভাবে, নারায়ণপুরে আর্সেনিক সবচেয়ে বেশি, আর্সেনিক সবচেয়ে বেশি। তাহলে বলো তো, নারায়ণপুরের নারায়ণ কে? নাইট্রোজেন। পুরে কে? ফসফরাস। আর্সেনিক, আর্সেনিক সবচেয়ে কে বলো তো? এসবি। এসবি কার সংকেত বলো? মানে এসবি কার প্রতীক? অ্যান্টিমনি। এসবি হচ্ছে অ্যান্টিমনি, সারার এলাকা, নারায়ণপুর সারার এলাকা। এই সারা কি নারায়ণপুরে থাকো? জি জি ভাইয়া, ওর এলাকার নাম নারায়ণপুর, কোথায় এটা? শেরপুরের। সারছে। এই ওর এলাকায় কেউ ভুলেও যাবে না, আর্সেনিক খায় মইরা যাবা, পানি দিলে পানিও খাবে না। এই জন্য তো সারার বিয়েও হবে না। ইস 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 ইস, এটা এটা খুবই ইয়ে পরে কিন্তু ভাইয়া, হ্যাঁ ওর ভাইয়া। এলাকায় গেলে যদি আর্সেনিকে পানি খায় মরে যেতাম তাহলে সারা আর এখানে এসে পড়তে পারতো না, ও আগে মরতো। আচ্ছা আচ্ছা, তাও একটা ভালো তো। না ও ইয়ে করে, সারা পানি বিষ কিনে খায়। হজম করতে পারে। ও হ্যাঁ সারা। আচ্ছা শোনো, তাহলে নারায়ণ হচ্ছে নাইট্রোজেন, পুরে হচ্ছে ফসফরাস, আর্সেনিক হচ্ছে আর্সেনিক, সবচেয়ে হচ্ছে অ্যান্টিমনি, বেশি হচ্ছে বিসমাথ। তাহলে বলো তো নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 7। বলো তো 7। নাইট্রোজেন কয় নাম্বার পর্যায়ে আছে? 2 নাম্বার। তাহলে বলো তো ভাইয়া ফসফরাসের কত হবে?
15 2 থেকে 3-এ গেলে যোগ করতে হয় 8, তাহলে কত হবে 15। তাহলে 3 থেকে 4-এ গেলে যোগ করতে হয় কত 18, তাহলে কত হবে 33 হবে এটা। 8 3 থেকে ওই 4 থেকে 5-এ গেলে 18, তাহলে কত 51 হবে 51। তাহলে 5 থেকে 6 গেলে কত 32, তাহলে কত হবে 83 83। ভেরি গুড। এরপরে আরো একটা আছে, জানা লাগবে না এটা, এত যাই না কি করবা, জানতে জানতেই তো শেষ। এই ছিল মোটামুটি ইনিশিয়াল কথাবার্তা। এরপরে আমরা যেগুলা পড়বো সেটা হচ্ছে আমাদের কমপ্লিটলি দুইটা পরমাণু কেন্দ্রিক, একটা হচ্ছে নাইট্রোজেন আর একটা হচ্ছে ফসফরাস। ঠিক আছে, তো আমি শুরুতেই বলছিলাম, তো এই গ্রুপ নিয়ে যে আলোচনাগুলো করবো বা এই চ্যাপ্টারে যে আমরা আলোচনাগুলো করবো অধিকাংশ হবে কোয়েশ্চেন আনসার ভিত্তিক। ঠিক আছে, আমরা কিছু কোয়েশ্চেন করব, তারপরে আমরা কি করব, সেগুলোর আনসার দিব। তো তো গ্রুপ 15 এর যে মৌলগুলো আছে, আমরা হাইড্রাইড যৌগ কি সেটা তো আমরা আগে থেকে জানি, তাই না? যে কোন একটা মৌল হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে যে যৌগটা গঠন করে তাকে আমরা কি বলি, হাইড্রাইড বলি। তো গ্রুপ 15 এর মৌলসমূহ কি করে, হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে হাইড্রাইড গঠন করে। যেমন নাইট্রোজেন, এই যে নাইট্রোজেন আছে, সেই নাইট্রোজেন সে কি করবে, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি উৎপন্ন করবে বলতো, বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, অ্যামোনিয়া উৎপন্ন করবে, তাই না? এই নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করে, অ্যামোনিয়া উৎপন্ন করে। কিন্তু তোমাদেরকে আমি একটা কথা বলছিলাম, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, মনে থাকার কথা, নাইট্রোজেন যে মহাশয়টা আছে সে মারাত্মক নিষ্ক্রিয় একটা গ্যাস বা নিষ্ক্রিয় একটা পরমাণু। তোমাকে বলছিলাম আমি, নিষ্ক্রিয় গ্যাসের পরে সবচেয়ে বেশি নিষ্ক্রিয় হচ্ছে নাইট্রোজেন। তাহলে জি ভাইয়া। নাইট্রোজেনকে হাইড্রোজেনের কাছাকাছি নিয়ে গেলে আর সে অ্যামোনিয়া উৎপন্ন করে ফেলবে, এতটা ইজি? এতটা ইজি না, এতটা ইজি না। এজন্য আমাদের কি করা লাগবে, আমাদের বাইরের পরিবেশটা এত বেশি, এত বেশি মানে এমন একটা পরিবেশ ক্রিয়েট করতে হবে যাতে নাইট্রোজেন নাইট্রোজেনের বন্ধনটা ভেঙে যায়। এজন্য আমরা কি করি বলতো, আমরা এই বিক্রিয়া ঘটানোর জন্য নাইট্রোজেন এবং হাইড্রোজেন যেখানে নিচ্ছি সেখানে 450 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিই। 450 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিই। এতেও হয় না, আমাদের চাপ দেওয়া লাগে 220 এটিএম, মানে 200 এটিএম এভারেজে। এবং পাশাপাশি আমাদের আয়রন নামে একটা কি করা লাগে, একটা প্রভাবক ইউজ করা লাগে। তো এই প্রভাবক গুলো ইউজ করলে নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলিত হয়ে কি উৎপন্ন করবে, অ্যামোনিয়া উৎপন্ন করবে। নাইট্রোজেন কি করে, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে। একই সাথে ফসফরাস যেটা আছে, বলো তো ফসফরাস স্বাভাবিক অবস্থায় কি আকারে থাকে? আচ্ছা বলো তো, ফসফরাস স্বাভাবিক অবস্থায় কঠিন, তরল নাকি গ্যাসীয়? এটা বলো। কঠিন। কঠিন। আচ্ছা, কেন কঠিন? এটা জানি না, শুধু জানি ফসফরাস কঠিন, নাইট্রোজেন গ্যাস। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। ফসফরাসের বেশ কয়েকটা রূপভেদ আছে, তার মধ্যে দুইটা রূপভেদ হচ্ছে খুবই বহুল প্রচলিত, একটা হচ্ছে P4 আর একটা হচ্ছে PN। ঠিক আছে, P4 যেটা, সেটা হচ্ছে ভাইয়া 4টা ফসফরাস একসাথে যুক্ত থাকে, যেটাকে আমরা বলি শ্বেত ফসফরাস, যেটাকে আমরা কি বলি, শ্বেত ফসফরাস। চারটা চারটা করে থাকে আর কি, চারটা চারটার একটা একটা ব্লক ব্লক আকারে থাকে, যে 4টা ফসফরাস একসাথে, 4টা ফসফরাস একসাথে, এইভাবে পাশাপাশি থেকে অনেকগুলো থাকে। আর পিএন যেটা, সেটা কি প্রত্যেকটা ফসফরাস একটা একটার সাথে যুক্ত থাকে, এভাবে অসংখ্য কি থাকে, একটা মানে একসাথে যুক্ত থাকে, এটাকে আমরা বলি লোহিত ফসফরাস। কি থাকি বলতো, লোহিত ফসফরাস। দেখো তো এই দুই ক্ষেত্রে, শ্বেত ফসফরাস এবং লোহিত ফসফরাস, এই দুই ক্ষেত্রেই কি বলতো, অনেকগুলা ফসফরাস গুচ্ছ আকারে আছে না পরস্পরের সাথে যুক্ত হয়ে। তো আমরা কি বলতে পারি না যে এখানে আসলে ক্যালাস টাইপের কিছু একটা গঠিত হয়েছে, এবং ক্যালাস টাইপের যতগুলা স্ট্রাকচার আছে সবগুলাই কি, সবগুলাই কঠিন। তো এই জন্য কি ফসফরাস কঠিন আকারে থাকে, ওই গ্যাসীয় অবস্থায় না। তো নাইট্রোজেন আমরা জানি স্বাভাবিক অবস্থায় গ্যাস, বাট ফসফরাস যেটা সেটা কি, সেটা হচ্ছে কঠিন। এবং বলো তো ফসফরাস কত পরমাণুক? ফসফরাস, হ্যাঁ, শ্বেত ফসফরাস হচ্ছে 4 পরমাণু। কারণ কি বলতো, শ্বেত ফসফরাসের একটা অণু গঠিত হইতে 4টা পরমাণু লাগে, তাই না? এজন্য শ্বেত ফসফরাস যেটা সেটা কি 4 পরমাণু। আর লোহিত ফসফরাস তো কি এন সংখ্যক পরমাণু, তো সেটার কোনো রেঞ্জ নেই। তো তোমরা অষ্টপরমাণুক একটা যৌগের নাম তোমরা 9 10 এ পড়ছিলা, দেখি মনে আছে কিনা? সালফার। সালফার, হ্যাঁ সালফার, অ্যাসিড, অ্যাসিড আকারে থাকে সালফার যেটা। ঠিক আছে, এটা কি সালফার একটা অষ্টপরমাণুক যৌগ, কারণ 8টা পরমাণু মিলে একটা সিঙ্গেল সালফারের অণু গঠন করে। তো এগুলা কিন্তু মাঝে মাঝে এমসিকিউ তে আসে, এবং
এগুলা 9-10 এর, তাই না? এগুলা কিন্তু ইন্টারে তোমরা ওইভাবে পাবা না, এবং 9-10 এর হওয়ার পরেও তোমাদের যে অ্যাডমিশন টেস্ট আছে ওইগুলাতে এই কোয়েশ্চেন গুলা দিয়ে দেয়, যে নিচের কোনটি অষ্টপরমাণু বা সালফার কত পরমাণু যৌগ। তো এগুলা কিন্তু পরীক্ষা আছে। তো এগুলা ধর্মেও বিশাল পার্থক্য আছে। লোহিত ফসফরাস যেটা, সেটা হচ্ছে সাধারণত অনেক বেশি স্টেবল হয়, ঠিক আছে। বাট শ্বেত ফসফরাস যেটা, সেটা কিন্তু বিস্ফোরক, ঠিক আছে। সেটা মারাত্মক, মানে উন্মুক্ত জায়গায় রাখলে সে বিস্ফোরণ ঘটায় ওই বায়ুর অক্সিজেন দ্বারা ইয়ে করে। তো পড়বা এই শ্বেত ফসফরাস আর লোহিত ফসফরাসের কাজ আছে, ঠিক আছে। আমরা জৈব যৌগে হেলভোলহার্ড জেলিনাস্কি বিক্রিয়া নামে একটা বিক্রিয়া পড়ব, সেখানে দেখবো যে ওই বিক্রিয়া আমরা শ্বেত ফসফরাস ইউজ না করে লোহিত ফসফরাস ইউজ করি। কারণ একটাই, শ্বেত ফসফরাস ইউজ করলে বিস্ফোরণ ঘটবে, ওইটা ক্ষতিকর। তো পড়াবো এগুলা বইতে নেই, বাট পড়াবো, ঠিক আছে, সমস্যা নেই, এগুলা মজা পাবা তোমরা। যাই হোক, তো P4 ফসফরাস, সাধারণ অবস্থায় আমরা শ্বেত ফসফরাসকে কনসিডার করি, তো ফসফরাস P4 আকারে থাকে। তো সেটাও কি করবে বলতো, সেটাও হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, ফসফিন নামক একটা গ্যাস উৎপন্ন করে, যেটাকে আমরা PH3 বলি। এই গ্যাসটার নাম কি, ফসফিন, ঠিক আছে। তো উপরে আমরা পাইলাম অ্যামোনিয়া, নিচে পেলাম ফসফিন। ভাইয়া এই যে দুইটা হাইড্রেট পাইলাম, এই দুইটাই কি বলতো, দুইটাই ক্ষারধর্মী। এই দুইটাই কি বলতো, ক্ষারধর্মী। তার মানে এই অ্যামোনিয়া এবং ফসফিন দুইটাই কোন ধরনের বৈশিষ্ট্য দেয় বলতো, ক্ষারীয়। ক্ষারীয়। এখন তোমাদের যে কোশ্চেনটা খুব বেশি আসে, সেটা এটা আসে না যে ভাইয়া নিচের কোনটি ক্ষারধর্মী, অ্যামোনিয়া নাকি ফসফিন। তোমাদের যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে অ্যামোনিয়া এবং ফসফিনের মধ্যে কোনটা বেশি ক্ষারধর্মী, অ্যামোনিয়া বেশি ক্ষারধর্মী নাকি ফসফিন বেশি ক্ষারধর্মী। তো এই বিষয়ে তোমাদের কি কোনো আইডিয়া আছে বলতো? থাকার কথা না, ঠিক আছে, থাকার কথা না। তো অ্যামোনিয়া এবং ফসফিন দুইটাই কি ক্ষারধর্মী। তো এটা কেন ক্ষারধর্মী, চলো ওইটা একটু পড়ে আসি, ঠিক আছে। তো তোমরা ক্লাস 9-10 পড়ে আসছো, তো এসিড এবং ক্ষারের সংজ্ঞা তোমরা জানো, বলো তো এসিড কারা আর ক্ষার কারা? চলো আমরা এসিড আর ক্ষারের মধ্যে কিছু পার্থক্য দেখে আসি, যে ভাই আমরা কাদের এসিড বলতে পারি, কাদের ক্ষার বলতে পারি, ঠিক আছে, একদম একদম বেসিক থেকে। তো বলো তো এসিড কারা? যারা ভাইয়া আচ্ছা, জলীয় দ্রবণে H+ আয়ন দেয়। হাইড্রোজেন প্লাস আয়ন দেয়, জলীয় দ্রবণে H+ H প্লাস আয়ন দেয়। দেয়। তাহলে বেস কারা? জলীয় দ্রবণে ওই জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন দেয়। আয়ন দেয়। জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন দেয়। তাহলে বলো তো ভাইয়া, এই যে অ্যামোনিয়া বা ফসফিন, এটাতে H+ বা OH মাইনাস আয়ন কি আছে? আছে? এই আছে? না, নাই, তাইলে তারা তো জলীয় দ্রবণীয় আয়নগুলা দিবে না। তাইলে এরা অ্যাসিড না ক্ষার, সেটা আমরা কিভাবে বুঝবো, বা কেনই আমরা বললাম যে এটা আসলে ক্ষারধর্মী? তাহলে এই যে সংজ্ঞাটা দিছো যে এসিড হচ্ছে জলীয় দ্রবণে H+ দেয়, বেস জলীয় দ্রবণে OH মাইনাস দেয়, এই সংজ্ঞা দিয়ে কি আমরা সব ধরনের যৌগের কোনটা অ্যাসিড ধর্ম বা কোনটা ক্ষার ধর্ম এটা বুঝতে পারি? বুঝতে পারি না। হ্যাঁ ভাইয়া। তো তোমরা যে সংজ্ঞাটা দিছো, এই সংজ্ঞাটা দিছো হচ্ছে আরহেনিয়াস নামে একজন বিজ্ঞানী, অনেক অনেক আগে। তো তোমরা জানো আরহেনিয়াস একজন বিজ্ঞানীর নাম। আরহেনিয়াসের আরো একটা সূত্র তোমরা পড়বা 4 নাম্বার চ্যাপ্টারে। তো এই সংজ্ঞাটা দিছে আরহেনিয়াস, যে আরহেনিয়াস কি বলছে, এসিড হচ্ছে তারা যারা জলীয় দ্রবণে H+ আয়ন দেয়, বেস হচ্ছে তারা যারা জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন দেয়। তো সকল বিজ্ঞানীরা দেখলো যে ভাই আরহেনিয়াসের এই সংজ্ঞাটা স্বয়ংসম্পূর্ণ না। স্বয়ংসম্পূর্ণ না এর অর্থ হচ্ছে এই সংজ্ঞা দিয়ে তুমি সবগুলা এসিড ক্ষারের বৈশিষ্ট্য নির্ধারণ করতে পারবে না। এমন এমন এসিড আছে যারা কি করে জলীয় দ্রবণে H+ আয়ন দেয় না, এমন অনেক ক্ষার আছে যারা জলীয় দ্রবণে OH মাইনাস দেয় না। তো এর জন্য ব্রনস্টেড এবং লাউরি নামে আরো দুইজন বিজ্ঞানী ছিল, যারা কি করছে, যারা আরো আপডেটেড সংজ্ঞা দিছে। কি দিছে? আরো আপডেটেড সংজ্ঞা দিছে। তারা কি বলছে? ব্রনস্টেড ও লাউরি, ঠিক আছে, এই দুইজন এসে বলছে ভাইয়া জলীয় দ্রবণে যারা H+ দেয় এরকম না, যারা H+ দেয় বা প্রোটন দেয়, ঠিক আছে, H+ যে কথা প্রোটন একই কথা। তোমরা কি এটা জানো? জি ভাইয়া। কেন? আমরা জানি হাইড্রোজেন, সাধারণ অবস্থায় হাইড্রোজেন যে পরমাণুটা, সেটার কেন্দ্রে নিউক্লিয়াসে একটা প্রোটন থাকে এবং বাইরে কি থাকে, একটা ইলেকট্রন থাকে। ইলেকট্রন। তো হাইড্রোজেনের যে পরমাণুটা, এই পরমাণুতে একটা প্রোটন আর একটা ইলেকট্রন ছাড়া আর কিছু কি আছে? না। তো এই পরমাণু থেকে, এই যে শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন যদি চলে যায়,
একটা ইলেকট্রন যদি চলে যায় তখন আমরা এটাকে কি বলি, H প্লাস। বলো তো একটা ইলেকট্রন চলে গেলে থাকে কি, তার নিউক্লিয়াসটা যেখানে কি আছে, একটা প্রোটন আছে। তার মানে H প্লাসে আসলে একটা প্রোটন ছাড়া কিছুই নাই। তার মানে কি H প্লাস যে কথা, প্রোটন কি একই কথা, তাই না? ঠিক আছে জি তো? ভাইয়া। তাই। তাহলে ব্রনস্টেড লাউরি বলছে ভাইয়া এসিড হচ্ছে তারা যারা কি করে, প্রোটন দেয়, কাউকে প্রোটন দেয়। কোন একটা বিক্রিয়ায় যেই কাউকে প্রোটন দিবে সেই কি বলতো, সেই হচ্ছে এসিড। আর বেস হচ্ছে ভাইয়া যারা প্রোটন গ্রহণ করে। কোন একটা বিক্রিয়ায় যেই প্রোটন বা H প্লাস গ্রহণ করবে সেই কি বলতো, বেস। সেই কি বলতো, বেস। তাহলে প্রোটন গ্রহীতা। টেবিলের সাথে সাথে ল্যাপটপ নড়ে, ল্যাপটপ নড়লে ল্যাপটপের ক্যামেরা নড়ে, তখন আমিও নড়ি, বুঝছো? আমা কি খাও তুমি? মাস ধরেন, এটা ধরে না, এটা ধরলে পিটা দিব, টরাস টরাস করে পিটা দিব। হুম, মাউস, এটাকে মাউস বলে। হ্যাঁ হ্যাঁ, এটা মাউস। এই মাহমুদুল, এটা কি একা নেওয়া শুরু করছে? মাহমুদুল কে? এই মাহমুদুল কে? আচ্ছা বুলবুল না, মাহমুদুল কে? বুলবুল, হ্যাঁ বুলবুল। আচ্ছা এই বুলবুল একা কি করছো কেন, মাইর দিব। আচ্ছা তাহলে বেস কারা? আসবা আসবা, দেখো দেখো দেখাও, তোমাকে তোমাকে দেখাও সবাই। এই যে দেখো, দেখছো? এই জিজ্ঞেস করে এটা মাউস। ভাইয়া বাচ্চাটা কিউট। অনেক কিউট, সে হিরো। তার মাইর খেলে বুঝবা সে কত। হাই, এই তোমাকে হাই দিছে, বলো আসসালাম। অনেক সুন্দর, অনেক সুন্দর। এই সালাম দিছে তোমাদের, জবাব দাও। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? কেমন আছো? ভালো আছো? ও ভালো আচ্ছা, আছো। ঠিক আছে। আচ্ছা যাও আম্মু কাছে। নাম কি তোমার? এর নাম মুত্তাকিন। আমি ডাকি মালটা। মালটা। আরে এই মালটা ডাকি, আমার ভাগ্নিটা ডাকি ভুট্টে। উল্টা পাল্টা নাম দিয়ে আমি প্রচুর। আচ্ছা চলো আমরা পড়াশোনায় ফিরে যাই। তাহলে ব্রনস্টেড লাউরি আরো আপডেটেড সংজ্ঞা দিচ্ছে যে ভাইয়া এসিড হচ্ছে তারা যারা প্রোটন দান করে। কোন একটা বিক্রিয়ায় যে প্রোটন দান করবে সে হচ্ছে এসিড, আর যে প্রোটন গ্রহণ করবে সে হচ্ছে কি, ক্ষার। যেমন একটা বিক্রিয়া দেখাই, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অ্যামোনিয়া। কেমন, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অ্যামোনিয়া বিক্রিয়া করলো। বিক্রিয়া করলে কি উৎপন্ন করবে বলতো, অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। তো বলো তো ভাইয়া এই বিক্রিয়ায় কেউ কি H প্লাস দান মানে OH মাইনাস গ্রহণ করছে বা OH মাইনাস দান করছে, এই টাইপের ঘটনা কি ঘটছে? ঘটে নাই। বাট দেখো একটা ঘটনা ঘটছে, এখানে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল সে কি করছে বলতো, এই অ্যামোনিয়াকে H প্লাস দান করছে না? অ্যামোনিয়াকে কিন্তু H প্লাস দান করছে। এটা আরো সুন্দরভাবে বোঝা যায় এরকম ভাবে, অ্যামোনিয়াম ক্লোরাইড যে উৎপন্ন হয় সেটা আসলে অ্যামোনিয়াম প্লাস আয়ন আকারে থাকে, আর হচ্ছে ক্লোরিন যেটা সেটা থাকে ক্লোরাইড মাইনাস আয়ন আকারে। ঠিক আছে, এইভাবে থাকে। তো দেখো এই HCl যেটা সেটা কি, অ্যামোনিয়াকে H প্লাস আয়ন দান করছে, এজন্য অ্যামোনিয়া কোন আয়নে রূপান্তরিত হয়েছে, অ্যামোনিয়াম প্লাস আয়নে রূপান্তরিত হয়েছে বা অ্যামোনিয়াম আয়নে রূপান্তরিত হয়েছে। তার মানে আমরা বলতে পারি যে ভাইয়া এই বিক্রিয়ায় H প্লাস দান করছে বা প্রোটন দান করছে কে, HCl। এজন্য HCl কি একটা অ্যাসিড। কার তত্ত্ব অনুসারে, ব্রনস্টেড ও লাউরি তত্ত্ব অনুসারে। এখন দেখো তো অ্যামোনিয়া কি করছে, অ্যামোনিয়া কি জলীয় দ্রবণে OH দিছে? না ভাইয়া, সে কি করছে বলতো, এই যে HCl যে প্রোটনটা দান করছিল, H প্লাসটা দান করছিল, সেটাকে কি করছে, গ্রহণ করছে, গ্রহণ করে অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন করছে। তো যেহেতু সে H প্লাস বা প্রোটন গ্রহণ করছে, সেজন্য তাকে আমরা কি ডাকবো, তাকে আমরা ক্ষার ডাকবো। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। জি আচ্ছা ভাইয়া। তাহলে এসিড কারা, এসিড হচ্ছে তারা যারা প্রোটন দান করে বা H প্লাস আয়ন দান করে, এবং বেস বা ক্ষার হচ্ছে তারা যারা প্রোটন গ্রহণ করে বা H প্লাস গ্রহণ করে। ঠিক আছে, এটা হচ্ছে ব্রনস্টেড ও লাউরি মতবাদ। বিজ্ঞানীরা এখানেও ক্ষান্ত হয় নাই। আসলে দেখা যায় যে অনেক অনেকগুলা এসিড বেস আছে যাদের আসলে প্রোটন দান বা প্রোটন গ্রহণ দিয়ে আমরা নির্ধারণ করতে পারি না। এজন্য লুইস নামে আরো একজন বিজ্ঞানী আসছে। লুইস নামে কি আসছে, আরো একজন বিজ্ঞানী আসছে। সে বলছে ভাইয়া এসিড হচ্ছে তারা, এসিড হচ্ছে কি, তারা যারা ইলেকট্রন গ্রহণ করে। যারা কি করে, ইলেকট্রন গ্রহণ করে। আর বেজ হচ্ছে তারা যারা ইলেকট্রন দান করে। যারা কি করে, ইলেকট্রন দান করে। তারা কি করে,
ইলেকট্রন দান করে। তার মানে কোন একটা বিক্রিয়ায় যেই ব্যক্তি ইলেকট্রন গ্রহণ করবে সে হচ্ছে কি অ্যাসিড, আর যে ইলেকট্রন দান করবে সে কি ক্ষার। এটা কে বলছে বলতো? লুইস। তো এটা হচ্ছে অ্যাসিড ও ক্ষারের লুইস মতবাদ। তো লুইস মতবাদ অনুসারে অ্যাসিড হচ্ছে তারা যারা ইলেকট্রন গ্রহণ করে এবং ক্ষার হচ্ছে তারা যারা ইলেকট্রন দান করে। এখন আগের বিক্রিয়াটাতেই দেখো ভাইয়া, HCl অ্যাসিডে কে ছিল? একটা H+ ছিল আর একটা ক্লোরাইড মাইনাস ছিল। আর এখানে অ্যামোনিয়াতে কি ছিল বলতো? অ্যামোনিয়াতে নাইট্রোজেনে একটা কি ছিল? মুক্ত জোড় ইলেকট্রন ছিল, তাই না? এখন এখান থেকে কি উৎপন্ন হয়েছে বলতো? অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন হয়েছে আর ক্লোরাইড উৎপন্ন হয়েছে। দেখো তো ভাইয়া, এই যে অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন হয়েছে, এজন্য এই অ্যামোনিয়ার যে মুক্ত জোড় ইলেকট্রনটা সেটা কি H+ কে দিয়ে দিতে হয়েছে না? এই মুক্ত জোড় ইলেকট্রনটা H+ কে দিতে হয়েছে না? জি ভাইয়া। আচ্ছা, অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম আয়ন কিভাবে উৎপন্ন হয় সেটা আগে তোমাদের দেখাই। তোমরা কি জানো অ্যামোনিয়া যেটা সেটা হচ্ছে এরকম থাকে, এই যে একটা নাইট্রোজেন, তার সাথে কি থাকে? সমযোজী বন্ধনে 3টা হাইড্রোজেন থাকে, কেমন? এবং এখানে নাইট্রোজেনে কি থাকে? একটা মুক্তজোড় ইলেকট্রন থাকে। এই তোমরা এগুলা জানো না, সমস্যা নেই, না জানলেও সমস্যা নেই। এবং একটা কি থাকে? H+ থাকে। বলো তো, এখন দেখো H+ এ কয়টা ইলেকট্রন আছে? নাই, কোনো ইলেকট্রনই নাই। কিন্তু সে সুস্থিতিশীল থাকার জন্য তার কমপক্ষে কয়টা ইলেকট্রন লাগবে বলো তো? 2টা ইলেকট্রন লাগবে। এখন দেখো তো, নাইট্রোজেনে কি আছে? মুক্তজোড় ইলেকট্রন আছে। এবং মুক্তজোড় ইলেকট্রন কি করতে অনেক বেশি পছন্দ করে বলো তো? সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তো নাইট্রোজেনের যে 2টা ইলেকট্রন, সে কি করবে? হাইড্রোজেনের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে, ঠিক আছে? নাইট্রোজেন যেটা সেটা কি হাইড্রোজেনের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে। তার মানে এই 2টা ইলেকট্রনই কি করবে? H+ আয়নের সাথে শেয়ার করবে। শেয়ার করার ফলে যে আয়নটা উৎপন্ন হবে সেটা কি? NH4+ আয়ন। তাহলে বলো তো, একটা অ্যামোনিয়াম বা NH4+ আয়নে কয়টা বন্ধন আছে? এই কয়টা বন্ধন আছে? এই কয়টা বন্ধন আছে অ্যামোনিয়াম আয়নে? 4টা বন্ধন আছে, তাই না? 4টা বন্ধন আছে। এটা হচ্ছে ভাইয়া 1 নাম্বার বন্ধন, এটা হচ্ছে 2 নাম্বার বন্ধন, এটা 3 নাম্বার বন্ধন, এবং সবার শেষে কি? এটা হচ্ছে 4 নাম্বার বন্ধন। এই 4টা বন্ধন কয় টাইপের বলো তো? 2 টাইপের। 3টা হচ্ছে এই লাল রঙের যেগুলো আছে এগুলা কি? সমযোজী বন্ধন। এগুলা কি বলতো? সমযোজী বন্ধন। আর সবুজ রঙের যেটা সেটা কি? সন্নিবেশ সমযোজী বন্ধন। তার মানে একটা অ্যামোনিয়াম আয়নে 2 ধরনের বন্ধন আছে, 3টা হচ্ছে সমযোজী বন্ধন আর একটা কি বলতো? সন্নিবেশ সমযোজী বন্ধন। এবং সন্নিবেশ সমযোজী বন্ধন কি, কেন, কিভাবে সেটা আমি পড়াইছিলাম, তাই না? জি ভাইয়া। খুব ভালোভাবে পড়াইছিলাম, ভেরি গুড। তাহলে বুঝতেছো যে আসলে এই যে অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন হইলো অ্যামোনিয়া থেকে, এখানে ঘটতেছে কি বলতো? এখানে এই অ্যামোনিয়া যেটা সেটা কি হাইড্রোজেনকে ইলেকট্রন দান করতেছে না? দান করতেছে। জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। আর যে ইলেকট্রন দান করে সে কি? ইলেকট্রন ক্ষার। দান করে ক্ষার। এই যে ইলেকট্রন দান করে ক্ষার। তার মানে ভাইয়া ইলেকট্রন দান করে কারা? যাদের মুক্তজোড় ইলেকট্রন আছে বা অতিরিক্ত ইলেকট্রন আছে। তাহলে যাদের মুক্তজোড় ইলেকট্রন আছে বা অতিরিক্ত ইলেকট্রন আছে তাদেরকে আমরা চোখ বন্ধ করে কি বলে দিতে পারি? লুইস ক্ষার বলে দিতে পারি না? বা ক্ষার বলে দিতে পারি না? জি ভাইয়া। বলে দিতে পারি। আর ইলেকট্রন গ্রহণ করে কারা বলতো? যাদের ইলেকট্রনের শূন্যতা আছে, তাই না? ইলেকট্রনের শূন্যতা আছে। যেমন আরো একটা উদাহরণ দিই, মনে করো তোমার কাছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে, ঠিক আছে? বলো তো অ্যালুমিনিয়াম ক্লোরাইডে অ্যালুমিনিয়ামের কি অষ্টক পূর্ণ হয়েছে? এটা পারতে হবে। না ভাইয়া। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডে অ্যালুমিনিয়ামের যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে? 2 2 2, 6টা, তাই না? তার মানে কি তার আরো 2টা ইলেকট্রন লাগবে এখানে অষ্টক পূর্ণ হওয়ার জন্য। জি ভাইয়া। তার মানে তাকে যদি তুমি কোনো একটা ইলেকট্রনের কাছাকাছি নাও, সে অবশ্যই কি করবে? সেই ইলেকট্রনটাকে গ্রহণ করে ফেলবে। জি এই ভাইয়া। করে ফেলবে না? তাহলে বলো তো যে ইলেকট্রন গ্রহণ করে সে কি? সে হচ্ছে অ্যাসিড। তাহলে লুইস মতবাদ অনুসারে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি একটা অ্যাসিড। অ্যাসিড। কিন্তু বলতো এই তুমি আরহেনিয়াস বলো বা ব্রনস্টেড লাউরি বলো, এই দুইটার একটা মতবাদ অনুসারেও কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড কে তোমরা অ্যাসিড বলতে পারতা? না ভাইয়া। পারতা না, না ভাইয়া। অবশ্যই পারতা না, ঠিক আছে? বাট অ্যাসিড কেন বলতে পারতেছো? কারণ লুইস একটা সহজ মতবাদ দিয়ে দিছিল যে ভাইয়া যারা ইলেকট্রন গ্রহণ করে তারা অ্যাসিড, যারা ইলেকট্রন দান করে তারা কি বলতো? ক্ষার। তো তোমাদের বলতো এই
তোমরা শিখছো মতবাদ, আর্হেনিয়াসের মতবাদ, ব্রনস্টেড লাউরি মতবাদ, লুইস মতবাদ, কোন মতবাদটা তোমরা মনে রাখবা এসিড এবং ক্ষার নির্ণয়ের জন্য? লুইস। লুইস মতবাদ। না ভাইয়া, লুইস মতবাদ না, তোমাদের তিনটেই মনে রাখা লাগবে, ঠিক আছে? লুইস মতবাদ থেকে এমসিকিউ আসে, মানে লুইস মতবাদ দিয়ে তোমরা অধিকাংশ বের করে ফেলতে পারবা। যেগুলাতে হচ্ছে বেশি ইলেকট্রন আছে তারা ক্ষার হবে, যেগুলাতে কম মানে প্রয়োজনের তুলনায় কম ইলেকট্রন আছে সেগুলা অ্যাসিড হবে। তো এটা বের করতে পারবা, বাট তোমাদের যে বিভিন্ন থিওরি গুলো আছে সবগুলাতে তোমাদের এই তিনটা মতবাদই কোনো না কোনো ক্ষেত্রে ইউজ করা লাগবে, ঠিক আছে? কোনো না কোনো ক্ষেত্রে ইউজ করা লাগবে। সবচেয়ে বেশি ইউজ করা লাগে তোমরা জানো, ইউজ করে আসছো আর্হেনিয়াস মতবাদ। আর্হেনিয়াস মতবাদটা তোমাদের সবচেয়ে। এবার চলো আমরা আগের টপিকে ফিরে যাই, ঠিক আছে? তো আমাদের কোশ্চেনটা ছিল NH3 এবং PH3 ক্ষারধর্মী, ঠিক আছে? কোনটা বেশি ক্ষারধর্মী? তো এখন আমরা দেখবো যে তারা ক্ষারধর্মী কেন। NH3 ক্ষারধর্মী কারণ কি? তাতে মুক্ত জোড় ইলেকট্রন আছে, তাই না? এবং PH3 যেটা ফসফিন যেটা, সেটাতে কি কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই? আছে, অবশ্যই আছে। আমরা জানি ফসফরাসের যোজ্যতা স্তরে ইলেকট্রন থাকে কয়টা? 5টা। এই যে 1টা 2টা 3টা 4টা, কয়টা? 5টা। এবং এই 5টা ইলেকট্রন যে আছে, মানে ফসফরাস যেটা, সেটা কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়? 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়। এবং এই 3টা হাইড্রোজেন থেকে আরো কয়টা ইলেকট্রন আসে বলো তো? আরো 3টা ইলেকট্রন আসে। তো আরো একটা ইলেকট্রন আসলো, আরো একটা ইলেকট্রন আসলো, তারপরে কি হইলো? আরো একটা ইলেকট্রন আসলো। তো আরো এই 3টা ইলেকট্রন আসার পরে কি হয়ে গেছে? এখানে 2টা ইলেকট্রন বিক্রিয়া করা ছাড়া রয়ে গেছে না? তো এই অবিক্রিয়াকৃত 2টা ইলেকট্রনকে আমরা একসাথে কি বলি বলতো? মুক্তজোড় ইলেকট্রন বলি, তাই না? তার মানে এই ফসফিন যে গ্যাসটা, সেখানেও কি আছে? একটা মুক্তজোড় ইলেকট্রন আছে। যেহেতু এখানে মুক্তজোড় ইলেকট্রন আছে, সেটাও কি হবে? সেটাও ক্ষারধর্মী হবে, তাই না? তার মানে অ্যামোনিয়া এবং ফসফিন দুইটাই কি ক্ষারধর্মী। কেন? তার মধ্যে হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন আছে, মানে অতিরিক্ত ইলেকট্রন আছে দেওয়ার মতো। আমরা জানি মুক্তজোড় ইলেকট্রন গুলা যেগুলো আছে সেগুলা সন্নিবেশ সমযোজী বন্ধন করতে অনেক পছন্দ করে। তার মানে কি? ইলেকট্রন দান করতে অনেক বেশি পছন্দ করে। তো এই জন্য আমরা, ভাইয়া হ্যাঁ বলো। PH3 তে তো অষ্টক পূর্ণ হইছে। মুক্তজোড় ইলেকট্রন আছে, অষ্টক পূর্ণ হয়েছে, বাট মুক্তজোড় ইলেকট্রন আছে না, এই যে 2টা ইলেকট্রন বিক্রিয়া করে নাই। মুক্তজোড় ইলেকট্রন পড়াইছি না কাকে বলে? কোন একটা জি যৌগে, ভাইয়া। হ্যাঁ, অবিক্রিয়াকৃত ইলেকট্রন গুলাকে মুক্তজোড় ইলেকট্রন বলে। তো মুক্তজোড় ইলেকট্রন গুলা কি করে? সন্নিবেশ সমযোজী বন্ধন করতে অনেক বেশি কি করে? অনেক বেশি ইন্টারেস্ট দেখায়। তো তার মানে কি? তার মানে ভাইয়া হ্যাঁ, অষ্টক পূর্ণ হইলেও মুক্ত জোড় ইলেকট্রন থাকলে বন্ধন গঠন করবে। অবশ্যই করবে, অবশ্যই করবে। এবং ওই বন্ধনটা কোন ধরনের হয় বলো তো? সন্নিবেশ সমযোজী বন্ধন। তো সন্নিবেশ সমযোজী বন্ধনে যারা হচ্ছে ইলেকট্রন প্রোভাইড করে, তাদের কি যোজ্যতা স্তরে ইলেকট্রনের সংখ্যার কোনো চেঞ্জ হয়? চেঞ্জ না হয় না, ভাইয়া। চেঞ্জ হয় না, কিন্তু তারা কিন্তু কোনো অতিরিক্ত ইলেকট্রন পায় না। তাহলে সেটা কি আর কোনো ম্যাটার? কোনো ম্যাটার না। তো তার মানে তারা ইলেকট্রন কিন্তু প্রোভাইড করতেছে, তো এই জন্য তারা কি ক্ষারধর্মী। এবার চলো, কে বেশি ক্ষারধর্মী? আমরা জানি লুইস মতবাদ অনুসারে যে ইলেকট্রন প্রোভাইড করে সে হচ্ছে ক্ষারধর্মী। তার মানে যে যত বেশি ইলেকট্রন প্রোভাইড করতে পারবে, দান করতে পারবে, সে তত বেশি ক্ষারধর্মী, তাই না? এই জি ভাইয়া। কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় যে যত বেশি ইলেকট্রন দিতে পারবে সে তত বেশি ক্ষারধর্মী। তার মানে অ্যামোনিয়া এবং ফসফিন এই দুইটার মধ্যে যেই যৌগটা, অ্যামোনিয়া এবং ফসফিনের মধ্যে যেই যৌগটা কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় বেশি ইলেকট্রন দান করতে পারবে বা বেশি ইলেকট্রন ত্যাগ করতে পারবে, সে কি হবে? তত বেশি ক্ষারধর্মী হবে। এখন তোমাদের দেখি কমন সেন্স থেকে বলো তো, অ্যামোনিয়া এবং ফসফিনের মধ্যে কে কত বেশি ইলেকট্রন বা কত দ্রুত ইলেকট্রন দান করতে পারবে? ভাইয়া ফসফরাস দ্রুত বেশি ইলেকট্রন দান করতে পারবে। কেন? কেন? ফসফরাস। কারণ ফসফরাসের আকার অনেক বড়, তাই না? ইলেকট্রন গুলা নিউক্লিয়াস থেকে দূরে দূরে আছে, তাই না? জি ভাইয়া। নিঃসন্দেহে। তাহলে ফসফরাসের যে ফসফিনটা, সেটা বেশি ক্ষারধর্মী হওয়ার কথা, তাই না? জি ভাইয়া। যে কোনো স্বাভাবিক স্টুডেন্ট এটাই বলবে। আমিও যখন পড়ছিলাম এটাই বলতাম, ঠিক আছে? যে না, আমরা তো লজিক্যালি দেখতেছি যে অ্যামোনিয়া থেকে ফসফিন যেটা, সেটা বেশি ক্ষারধর্মী হওয়ার কথা। তো চলো আমরা একটু ব্যাখ্যা করি বিষয়টা। তো অ্যামোনিয়া যে যৌগটা, সেটার গঠন আমরা একটু দেখি। তার কেন্দ্রীয় মূলকে নাইট্রোজেন, এবং নাইট্রোজেনই মেইনলি ইলেকট্রন দান করবে। ইলেকট্রনটা দান করবে কে? নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেনের গঠনটা দেখি। নাইট্রোজেনের কেন্দ্রে কয়টা প্রোটন থাকে? 7টা প্রোটন থাকে। এবং তার শক্তি স্তর কয়টা? 2টা। এই যে একটা শক্তি স্তর, তারপরে কি বলতো? 2টা শক্তি স্তর। দ্বিতীয় তো শক্তি। প্রথম শক্তি স্তরে থাকে হচ্ছে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন। 2টা। এবং দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? 8টা ইলেকট্রনই থাকে, তাই না? এই যে ভাইয়া 2টা মুক্তজোড় ইলেকট্রন, আর কি বলতো? আর হচ্ছে 6টা বন্ধন ইলেকট্রন।
ভাই এখানে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করার পরে, ঠিক আছে, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করার পরে আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কি নাইট্রোজেনের স্ট্রাকচার, এবং নাইট্রোজেন কি করবে, এই মুক্ত জোড় ইলেকট্রনটাকে দান করবে। তো ফসফরাসেরটা দেখি, ফসফরাসের কেন্দ্রে কয়টা ইলেকট্রন থাকে? 15টা, তাই না? একটু ভালোভাবে বুঝবা, এটা প্রচুর সংখ্যক মানে অসংখ্য বার পরীক্ষায় আসা একটা কোয়েশ্চেন, যে অ্যামোনিয়া এবং ফসফিনের মধ্যে কে বেশি ক্ষারধর্মী। তো এটা খুব ভালোভাবে শিখা লাগবে এবং ব্যাখ্যা করতে জানতে হবে। ভাইয়া 4 নম্বরের জন্য আছে? হ্যাঁ, মাঝে মাঝে 4 নাম্বারের জন্য আসে, অধিকাংশ ক্ষেত্রে 2 নাম্বারের জন্য আসে, ঠিক আছে। আমি শুরুতেই বলে রাখি, 3 নাম্বার চ্যাপ্টারের যতগুলা কোয়েশ্চেন আছে, কেন হয়, কোনটা কি, এগুলা 2 ক্ষেত্রেই আসতে পারে, 2 নাম্বারের জন্য আসতে পারে, 4 নাম্বারের জন্য আসতে পারে। তো এজন্য তোমাদের 2 ভাবে লিখারও প্র্যাকটিস করা লাগতে হবে। তো যদি লিখার কোনো কিছু না পাও, সেক্ষেত্রে তোমাদের উপন্যাস লিখলেও লিখতে হতে পারে, মানে শিখতে হবে কিভাবে ছোট জিনিসকে বাড়ায় লিখতে হয়, বা বড় জিনিসকে কিভাবে ছোট আকারে লিখতে হয়। তো এই 2টা প্র্যাকটিস তোমাদের এই চ্যাপ্টারের জন্য লাগবে, কেমন? আর যখনই কোনো কিছু একটু বেশি নাম্বারের জন্য দিবে, তোমরা ট্রাই করবা স্ট্রাকচার আঁকানোর, ঠিক আছে। স্ট্রাকচার আঁকাইলে দেখবা নাম্বার এমনি বেড়ে যাচ্ছে। তো ফসফরাসের চারপাশে কয়টা শক্তিস্তর থাকে? 3টা, 1টা, 2টা, 3টা। তো 1 নাম্বার শক্তিস্তর থাকে 2টা ইলেকট্রন, 2 নম্বরে থাকে 8টা ইলেকট্রন, তারপরে 3 নাম্বারেও থাকে কয়টা বলতো? 8টা ইলেকট্রন। তার মধ্যে 2টা কি বলতো? 2টা হচ্ছে বন্ধন ইলেকট্রন, আর 2টা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন, আর 6টা হচ্ছে কি বলতো? বন্ধন ইলেকট্রন। তাহলে তো আমাদের কোয়েশ্চেনটা ছিল ভাইয়া, এই অ্যামোনিয়া এবং ফসফিনের মধ্যে কে বেশি ক্ষারধর্মী? আমরা জানি যে যত দ্রুত বা যত বেশি ইলেকট্রন দান করতে পারে, সে তত বেশি ক্ষারধর্মী। তো ভাইয়া বেশি ইলেকট্রন দান করার কোনো কাহিনী এখানে নেই, প্রত্যেকেরই একটা করে মুক্ত জোড় ইলেকট্রন আছে, তো 2টা ইলেকট্রনই সবাই দান করবে, ঠিক আছে, অ্যামোনিয়া ও ফসফিন, মানে নাইট্রোজেন ও ফসফরাসও। তো আমাদের দেখতে হবে কে দ্রুত ইলেকট্রন ত্যাগ করবে, মানে কার থেকে ইলেকট্রন নেওয়া সহজ, নাইট্রোজেন থেকে নাকি ফসফরাস থেকে। এখন দেখতেছো যে ভাইয়া এই নাইট্রোজেন এবং ফসফরাসের মধ্যে দেখো, নাইট্রোজেনের আকার যেটা, সেটা কি অনেক ছোট, তার মানে নিউক্লিয়াস থেকে এই যে মুক্ত জোড় ইলেকট্রন তাদের দূরত্ব অনেক কম। আর ফসফরাসে দেখো ভাইয়া আকারটা অনেক বড় হওয়ার কারণে এই যোজ্যতা ইলেকট্রন যেটা মুক্ত জোড় ইলেকট্রন থেকে নিউক্লিয়াসের কি দূরত্বটা অনেক বেশি। তো আমরা জানি দূরত্ব যদি বেশি হয়, আকর্ষণ বল তত কম হবে, যার ফলে কি হবে বলতো? এই ইলেকট্রন গুলা নিয়ে যাওয়া অনেক কি হবে, ইজি হবে। সহজ হবে। তাহলে এটার কি বলতো, সহজ হবে। ক্ষারধর্ম বেশি হওয়ার কথা, তাই না? জি ভাইয়া। কিন্তু এই কনসেপ্টটা ভুল, জি। এটার ক্ষারধর্ম বেশি হবে না, অ্যামোনিয়ার ক্ষারধর্ম কি হবে, ফসফিন থেকে বেশি হবে। কেন? কোয়েশ্চেনটা হচ্ছে কেন, এরপরে যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে কেন। আমরা তো দেখতেছি আকার বেশি হওয়ার কারণে ফসফিনের যে ক্ষারধর্মিতা সেটা অ্যামোনিয়া থেকে বেশি হওয়ার কথা, ঠিক আছে, কারণ যেহেতু আকার বড়, ওই দূরের ইলেকট্রন নেওয়া ওই কাছের ইলেকট্রন থেকে সহজ। কিন্তু ভাইয়া সমস্যা আছে, আরো একটা আছে, শুধুমাত্র আকার দেখলে আমাদের হবে না। আরো একটা কনসেপ্ট আছে যেটাকে বলা হয় চার্জ ঘনত্ব। কি বলা হয়? চার্জ ঘনত্ব। ভাইয়া নাইট্রোজেন এবং ফসফরাসের মধ্যে নাইট্রোজেনের আকার যেটা, সেটা মারাত্মক ছোট, ঠিক আছে, খুব বেশি ছোট, এতটাই ছোট যে ভাইয়া তাদের চার্জ ঘনত্ব, নাইট্রোজেনের চার্জ ঘনত্ব ফসফরাস থেকে অনেক বেশি হয়ে যায়। চার্জ ঘনত্ব কি? একক আয়তনে যত সংখ্যক চার্জ থাকে, ঠিক আছে, যেহেতু এখানে আমরা ইলেকট্রন কনসিডার করতেছি, তাহলে একক আয়তনে যত পরিমাণে ইলেকট্রন থাকে। দেখো ভাইয়া, এই নাইট্রোজেনের আকার অনেক বেশি ছোট হওয়ার কারণে খুব কম জায়গার ভিতরে কি থাকে, তুলনামূলকভাবে অনেক বেশি ইলেকট্রন থাকে। ফসফরাসের আকার অনেক বড় হওয়ার কারণে সেখানে ইলেকট্রন সংখ্যা বেশি, ঠিক আছে, সমস্যা নেই। বাট চার্জ ঘনত্ব যেটা, একক আয়তনে যে ইলেকট্রনের সংখ্যা, সেটা কি হয়ে যায়, অনেক কম হয়ে যায়। সেটা কি হয়ে যায় বলতো, অনেক কম হয়ে যায়। তার মানে কি, চার্জ ঘনত্ব অনেক বেশি কার, নাইট্রোজেনের। এখন চার্জ ঘনত্ব বেশি হলে কি হবে? চার্জ ঘনত্ব বেশি হলে ভাইয়া খুব কম জায়গার ভিতরে ইলেকট্রন অনেক বড় বেশি হয়ে যাবে, কম জায়গার ভিতরে কি হয়ে যাবে, ইলেকট্রন অনেক বেশি হয়ে যাবে। এবং আমরা জানি কি, একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনকে কি করে, বিকর্ষণ করে না? জি ভাইয়া। একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনকে বিকর্ষণ করে, তারা কাছে আসতে দেয় না, বলে দূরে চলে যা, তোদের আমি কাছে রাখবো না, রাখতে আমার মানে তোদেরকে আমার পছন্দ না, তোরা দূরে যা, ঠিক আছে। সমধর্মী চার্জ সবসময় একে অপরকে বিকর্ষণ করে, আর বিপরীত ধর্মী চার্জ সবসময় কি করে, একে অপরকে আকর্ষণ করে। এটা হচ্ছে তোমাদের ফিজিক্সের, আকর্ষণ করে। হ্যাঁ, ফিজিক্সের সবচেয়ে সহজ সূত্র। এটাকেই বলা হয় যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত ধর্মী চার্জ হচ্ছে পরস্পরকে আকর্ষণ করে। এটা মেবি ম্যাক্সওয়েলের সূত্র, তাই না? ম্যাক্সওয়েলের সূত্র। এটা হচ্ছে ফিজিক্সের আপাতত সবচেয়ে সহজ সূত্র। তো
দ্বিতীয় সহজ সূত্র কি? প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, নিউটনের যে থার্ড ল এটা। আচ্ছা যাই হোক, তো এগুলার কনসেপ্টে পড়ে যাই। তো দেখো, এই যে নাইট্রোজেনের ক্ষেত্রে চার্জ ঘনত্ব অনেক বেশি, তার মানে কি খুব কম জায়গায় অনেক বেশি ইলেকট্রন আছে, যার ফলে কি বলতো ইলেকট্রন ইলেকট্রন যে বিকর্ষণটা সেটা অনেক বেশি হবে না? ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বলটা অনেক বেশি হবে না? জি ভাইয়া। হ্যাঁ, বেশি হওয়ার কারণে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বেশি হওয়ার কারণে এই যে মুক্ত যে ইলেকট্রন গুলো আছে এগুলো আসলে এখানে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। এর জন্য যখনই কেউ আসবে যে আমার সাথে চলো, তখনই সে কি করবে? তার সাথে খুব সহজেই চলে যাবে। দৌড়ায় চলে যাবে। হ্যাঁ, দৌড়ায় চলে যাবে। এজন্য অ্যামোনিয়া যেটা, অ্যামোনিয়া থেকে এই মুক্ত যে ইলেকট্রনটা নেওয়া বেশি ইজিয়ার। কেমন? এই জন্য অ্যামোনিয়া যেটা, তার ক্ষারধর্মিতা কি ওই ফসফিন অপেক্ষা বেশি। ঠিক আছে, বাট এই চার্জ ঘনত্বের কনসেপ্টটা যদি না আসতো, ঠিক আছে, চার্জ ঘনত্বের কনসেপ্টটা যদি না আসতো, কার ক্ষারধর্মিতা বেশি হইতো বলতো? চোখ বন্ধ করে কিন্তু ফসফিনের ক্ষারধর্মিতা বেশি হয়ে যেত। চার্জ ঘনত্বের কারণে অ্যামোনিয়াটা বেশি হয়ে যায়। তো এই কোয়েশ্চেনটার আনসার কি তোমরা লিখতে পারবা পরীক্ষায়? জি ভাইয়া। ভেরি গুড। তাহলে কে পড়া দিবা বলো তো? লাবিবা, তুমি মাইক অন করো, আমি রেকর্ড অফ করি। জি ভাইয়া। হ্যাঁ, বলো তো কেন অ্যামোনিয়া। তাহলে আমাদের পরের কোয়েশ্চেনটা হচ্ছে কি বলতো, এই NCl3 গঠিত হয়, ঠিক আছে সমস্যা নেই, ক্লোরিনের সাথে এই ফসফরাস আর ক্লোরিন মিলে PCl3 গঠিত হয়, PCl5 ও গঠিত হয়, বাট NCl5 কেন গঠিত হয় না বলো? ভাইয়া অরবিটাল ওই হিসাবটা। অরবিটাল হিসাবটা? অরবিটাল হিসাব হ্যাঁ, বলতে কেমন কেমন ডি হিসাব? ডি অরবিটালে যায় না এবং ফাঁকা ফাঁকা ডি অরবিটাল। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছো। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা দেখো, এটা আমরা একটু দেখি। দেখো, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। তো এটার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 16 পিয়া 16, তাই না? 1s2 2s2 2p3। এবং ফসফরাসের যে ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে কত হয়? ফসফরাস হচ্ছে 15, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p3। এখন দেখো এখন দেখো, তো নাইট্রোজেনের অষ্টক পূর্ণ হওয়ার জন্য আর কয়টা ইলেকট্রন লাগে? 3টে ইলেকট্রন লাগে। তো ওই 3টে ইলেকট্রন কি 3টা ক্লোরিন থেকে ইজিলি নিয়ে কি হয়ে যায়? নাইট্রোজেনের যেটা ওই 2p3 যেটা 2p6 হয়ে যাওয়া যায়, তাই না? খুব ইজিলি। এই নাইট্রোজেনের 3টে ইলেকট্রন লাগে। যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে নাইট্রোজেনের? আমি স্ট্রাকচারটা দেখাই। আমরা যদি নাইট্রোজেনের স্ট্রাকচার হিসাব করি, যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে? এই যে দেখো, এই 2s এ আছে 2টা, আর কি বলতো 2p তে আছে কয়টা? 3টা। এই যে 1টা 2টা 3টা। তার অষ্টক পূর্ণ হওয়ার জন্য আর কয়টা ইলেকট্রন লাগে? আর 3টে ইলেকট্রন লাগে। তো 3টে ইলেকট্রন কার থেকে নিবে? সে ক্লোরিন থেকে নিবে, নিয়ে কি উৎপন্ন করবে? NCl3 উৎপন্ন করবে, কোনো সমস্যা নাই। বাট NCl5 গঠন করার জন্য তার কি লাগবে বলতো? তার আরো নতুন স্পেস লাগবে না? আমরা কি জানি, এই যে ইলেকট্রন গুলা গেল, এই ইলেকট্রন গুলা কোথায় গেছে বলতো? অরবিটালে গেছে, তাই না? এই ইলেকট্রন গুলো অবস্থান করে কোথায়? অরবিটালে। এখন NCl3 গঠন করছে, তার যে 4টা অরবিটাল ছিল 4টা অরবিটাল ফিল আপ হয়ে গেছে। এখন NCl5 গঠন করার জন্য, NCl5 গঠন করার জন্য তার আরো অতিরিক্ত ফাঁকা অরবিটাল লাগবে না যোজ্যতা স্তরে? জি ভাইয়া। আরো জি অতিরিক্ত ভাইয়া। ফাঁকা অরবিটাল লাগবে। এখন বলো তো তার যোজ্যতা স্তর কয় নাম্বার স্তর? 2 নাম্বার স্তর। 2 নাম্বার স্তরে কি আর কোনো ফাঁকা অরবিটাল আছে? না। না। জি না 2 নাম্বার স্তরে কিন্তু আর কোনো ফাঁকা অরবিটাল নাই। তাহলে যদি আরো ক্লোরিন আসে, ওই ক্লোরিন গুলো আইসে ইলেকট্রন রাখবে কোথায়? রাখার জায়গা আছে? নাই। যেহেতু জায়গা নাই, তাহলে তারা আসবেও না। তুমি একজনকে থাকার জায়গা দিচ্ছ না, সে তোমার কাছে কেন আসবে? আগে থাকার জায়গা রেডি করো, তারপরে ডাকো, দেখবা দৌড়ে চলে আসতেছে। ঠিক আছে, তাহলে NCl5 গঠন করা কেন পসিবল না সেটা বুঝতে পারতেছো? বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে PCl5 কেন গঠন করবে? ভাইয়া দেখো, এখানে 3টা ক্লোরিন যদি আসে 3p6 হয়ে যাবে, ঠিক আছে? বাট দেখো, এই 3 নাম্বার শক্তি স্তরে 3d অরবিটালও আছে, যার 5টা অরবিটাল কি বলতো? ফাঁকা। 3d উপস্তর আছে যার কি 5টা অরবিটাল ফাঁকা। তাহলে অতিরিক্ত ক্লোরিন যদি আসতে চায়, তাহলে সে তার ইলেকট্রন এনে কি বলতো এই ফাঁকা অরবিটাল গুলোতে রাখতে পারবে না? রাখতে জি পারবে। ভাইয়া। এই জন্য PCl5 হচ্ছে গঠন করা পসিবল, ভেরি মাচ পসিবল। তাহলে PCl5 গঠন করা পসিবল হইলেও NCl5 গঠন করা পসিবল না কেন ভাইয়া? ফসফরাসের যে যোজ্যতা স্তর সেখানে কি থাকে? ফাঁকা ডি অরবিটাল থাকে, অতিরিক্ত ফাঁকা ডি অরবিটাল থাকে, যেখানে কি বলতো, যেখানে নতুন ক্লোরিন এসে সংযুক্ত হতে পারে। বাট নাইট্রোজেনে, ওই নাইট্রোজেনের ক্ষেত্রে ওই
NCl3 গঠন করার পরেই কি হয়ে যায়, সবগুলো অরবিটাল ফুলফিল হয়ে যায়। তো অতিরিক্ত আর কোনো ফাঁকা অরবিটাল থাকে না, এজন্য কি অতিরিক্ত ইলেকট্রন তার সাথে কি হইতে পারে না, অ্যাড হইতে পারে না। এজন্য কি বলতো, এজন্য PCl5 গঠন করা পসিবল হইলেও আমাদের NCl5 গঠন করা পসিবল না। তো তোমরা গ্রুপ 16তে যে আরো একটা জিনিস দেখবা, ওই যে দেখবা এটা, ভাইয়া হ্যাঁ বলো। এখানে তো 3D অরবিটালে 5টা মানে ফাঁকা অরবিটাল আছে 3D হুম তে। হুম হুম। আরো আরো তো আরো ক্লোরিন যদি, হ্যাঁ আরো যদি অ্যাড করাইতে চাও পারবা, সমস্যা নেই। বাট সাধারণ অবস্থায় পাওয়া যায় না আর কি ওই ধরনের যৌগ, ঠিক আছে, সাধারণ অবস্থায় ওই ধরনের যৌগ পাওয়া যায়, বাট অ্যাড করাইতে চাইলে অবশ্যই পারবা, সমস্যা নেই। বাট ওই বন্ধনগুলা কোন ধরনের হইতে হবে বলো তো, সন্নিবেশ সমযোজী বন্ধন নিতে হবে সবগুলাই, ঠিক আছে। সন্নিবেশ সমযোজী বন্ধন না হইলে কিন্তু সে তো আর শেয়ার করতে পারতেছে না ফসফরাস, তাই না, তার তো নাই, সে হচ্ছে অন্য থেকে নিতে পারবে যেহেতু ফাঁকা অরবিটাল আছে। আচ্ছা দেখো, এরপরে যে কোয়েশ্চেনটা আসে, তোমরা তোমরা সিলিকন টেট্রাক্লোরাইডের আদ্র বিশ্লেষণ প্রক্রিয়া দেখছিলাম, মনে আছে? এই মনে আছে? জি ভাইয়া। আদ্র না বিশ্লেষণ প্রক্রিয়া, ভাইয়া, এই মাইক দিব, এই না ভাইয়া কে বলছে, এই না ভাইয়া কে বলছে, এই সিলিকন টেট্রাক্লোরাইডের আদ্র বিশ্লেষণ প্রক্রিয়া কোন কোন যৌগ উৎপন্ন হয়, এই কোন যৌগ উৎপন্ন হয়? সিলিসিক সিলিসিক অ্যাসিড। সিলিকন, সিলিসিক সিলিকেট অ্যাসিড, অ্যাসিড। সিলিসিক অ্যাসিড, মাইক দিও ধরে। আচ্ছা, তো একই ভাবে আমাদের যেটা করা লাগবে, NCl3, PCl3, PCl5 এগুলারও কি করা লাগবে, এগুলারও আদ্র বিশ্লেষণ প্রক্রিয়া যেটা সেটা শেখা লাগবে। তো আমি একটা বর্ণনা করি, ঠিক আছে, একটা বর্ণনা করি, আমি NCl3 এরটা দেখাই দিই যে NCl3 কিভাবে আদ্র বিশ্লেষিত হচ্ছে, ঠিক আছে। তো চলো NCl3 এর আদ্র বিশ্লেষণ প্রক্রিয়া। তো NCl3 যেটা, সেটা কি হয়, সেটা নাইট্রোজেন থাকে এখানে, এখানে থাকে ক্লোরিন, এখানে থাকে ক্লোরিন, এখানে থাকে ক্লোরিন। তো আমরা জানি কি বলতো ভাইয়া, কোন একটা যৌগ আদ্র বিশ্লেষিত হওয়ার জন্য ওই যৌগে ফাঁকা ডি অরবিটাল লাগে, তাই না? সমযোজী যৌগ যেগুলা, সেগুলা কি আদ্র বিশ্লেষিত হওয়ার জন্য তার কি কোন একটা পরমাণুতে ফাঁকা ডি অরবিটাল লাগে, এবং অধিকাংশ ক্ষেত্রে কোথায় থাকা লাগে বলতো, কেন্দ্রীয় পরমাণু যেটা সেটাতে থাকা লাগে। এখন বলতো NCl3 যেটা, সেটাতে নাইট্রোজেনে কি কোনো ফাঁকা ডি অরবিটাল আছে? না। না। না ভাইয়া। তাহলে তাহলে কি আমরা বলে দিব যে তার আসলে আদ্র বিশ্লেষণ ঘটবে না? হুম, এই ঘটবে না? ভাইয়া জানি না ভাইয়া। আচ্ছা, জানো না, শোনো, ক্লোরিনের তো হ্যাঁ নাইট্রোজেনের নাই বাট ক্লোরিনের তো আছে, তাই না? এই নাইট্রোজেনের নাই বাট ক্লোরিনের কিন্তু আছে। তাহলে সে কোথায় যাবে, সে পানির কাছে যাবে, সে কোথায় যাবে বলতো, সে পানির কাছে যাবে। গেল পানির কাছে, কোনো সমস্যা নেই। পানিতে থাকবে কি, অক্সিজেন আর হাইড্রোজেন, এবং অক্সিজেনের মধ্যে কি থাকে, মুক্তজোড় ইলেকট্রন থাকে। এবং এই মুক্তজোড় ইলেকট্রন যেটা, সেটা কোথায় যাবে বলতো, সে এই ক্লোরিনের ফাঁকা ডি অরবিটালে ঢুকানোর ট্রাই করবে, তাই না? এই মুক্তজোড় ইলেকট্রন কোথায় ঢুকানোর ট্রাই করবে, ক্লোরিনের ফাঁকা ডি অরবিটাল। ক্লোরিনের ফাঁকা ডি অরবিটালে ঢুকানোর ট্রাই করবে। এবং দেখো তো ভাইয়া, যখন এই ক্লোরিনের ফাঁকা ডি অরবিটালে ঢুকাবে তখন কি হবে বলতো, এই অক্সিজেন এবং ক্লোরিনের মধ্যে কি হবে, একটা বন্ধন গঠন হওয়ার প্রবণতা ঘটবে। তখন এই হাইড্রোজেন কি বসে থাকবে, বসে থাকবে না। দেখো ভাইয়া, এই নাইট্রোজেনেও কি আছে, মুক্তজোড় ইলেকট্রন আছে, তখন সে কি করবে, এই নাইট্রোজেন থেকে এই মুক্তজোড় ইলেকট্রন গুলা নেওয়ার ট্রাই করবে, ঠিক আছে। তো দেখো ভাইয়া, এই যে হাইড্রোজেনটা, সেটা কার সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতেছে, নাইট্রোজেনের সাথে। এই ক্লোরিন কার সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতেছে, এই অক্সিজেনের সাথে। দেখো ভাইয়া, এই হাইড্রোজেন এবং এই অক্সিজেন দুইজনে কি বলতো, নতুন সংসার পেয়ে গেছে না? যদি নতুন সংসার পেয়ে যায়, পুরাতন সংসার কি আর টিকবে? টিকবে না, এই সংসার কি হয়ে যাবে, ভেঙে যাবে। আবার দেখো তো ভাইয়া, এই নাইট্রোজেনও নতুন সংসার পাচ্ছে, এই ক্লোরিনও নতুন সংসার পাচ্ছে, তো এই পুরাতন সংসার কি আর থাকবে, থাকবে না, এটাও কি হয়ে যাবে, কেটে যাবে। তাহলে বলো তো ঘটনা কি ঘটছে, এই যে দেখো, আগে 3টা ক্লোরিন ছিল, এখন 2টা ক্লোরিন আছে, আর কি নতুন করে কি আসছে, নতুন করে একটা হাইড্রোজেন আসছে। আর বলো তো ভাইয়া, এই সাইডে কি ঘটনা ঘটছে, এই সাইডে এই যে এই পুরোটা আলাদা হয়ে গেছে না, এই সোসিয়াল হাইপোক্লোরাস অ্যাসিড, হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন হয়ে গেছে।
বুঝতে পারছো? এটা কয় স্টেপে ঘটছে? এটা হচ্ছে এক স্টেপে ঘটছে। এটা কয় স্টেপে ঘটছে? এটা হচ্ছে এক স্টেপে ঘটছে। তাহলে এই জিনিসটা যদি তুমি আরো ঘটাও তাহলে কি হবে বলো তো? প্রথম স্টেপে একটা ক্লোরিন একটা হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, দ্বিতীয় স্টেপে কি বলতো? আরো একটা ক্লোরিন আরো একটা হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হবে না? জি ভাইয়া। তাহলে কি হবে? দুইটা। তো পরের স্টেপে কি ঘটবে? পরের স্টেপে ভাই আরো একটা ক্লোরিন আরো একটা হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে। তাহলে বলো এই NCl3 নাইট্রোজেন ট্রাইক্লোরাইডের যে আদ্র বিশ্লেষণে কি কি উৎপন্ন হয় আলটিমেটলি? অ্যামোনিয়া। আমাদের অ্যামোনিয়া উৎপন্ন হয়, এবং প্রত্যেকটা স্টেপে একটা করে কি উৎপন্ন হচ্ছে? হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন Chlorous acid। হচ্ছে। ঠিক আছে, হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন হচ্ছে। তো এই আদ্র বিশ্লেষণ প্রক্রিয়াটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে ভাইয়া। তোমাদের বাড়ির কাজ ভাইয়া এই দুইটার আদ্র বিশ্লেষণ প্রক্রিয়া বই থেকে সুন্দরভাবে দেখে দেখে পড়ে ফেলবা। ঠিক আছে, একদম সেম প্রসেস, বাট মনে রাখবা ভাইয়া এইটাতে কেন ক্লোরিন সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করছিল, বলি ক্লোরিন কেন অক্সিজেন থেকে ইলেকট্রন নিয়েছিল? কারণ ক্লোরিনের ফাঁকা ডি অরবিটাল আছে, নাইট্রোজেনের ফাঁকা ডি অরবিটাল নাই। যেহেতু কেন্দ্রীয় পরমাণুর ফাঁকা ডি অরবিটাল নাই, সেক্ষেত্রে হচ্ছে পাশের পরমাণুটা এই কেন্দ্রীয় পরমাণুর কাজ হচ্ছে করছে। বাট ফসফরাস বা ওই ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইডে দেখবা ফসফরাসের কি আছে বলতো? ফাঁকা ডি অরবিটাল আছে। সেক্ষেত্রে অক্সিজেনের সাথে বন্ধনটা গঠন করবে কে বলতো? এই ক্ষেত্রে ফসফরাসই করবে। তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে কি বলতো? এই ফসফরাস ট্রাইক্লোরাইড আর ফসফরাস পেন্টাক্লোরাইডের যে এই তিনটা স্টেপ আছে, এই তিনটা স্টেপ সুন্দরভাবে কি করবা? খাতায় নোট করে ফেলবা। পারবা না? বই সমস্যা নেই, তোমরা ট্রাই করো। তো আরো একটা কোয়েশ্চেন করবা যে NCl3 ও PCl3 দুইটারে তো কি আদ্র বিশ্লেষণ ঘটে না? জি ভাইয়া। এই দুইটার মধ্যে কার আদ্র বিশ্লেষণ দ্রুত ঘটে? এটাও তোমরা একটু ট্রাই করবা, নিজেরা ট্রাই করো। এটাও আমি পরের দিন সলভ করাই দিব। আমি বলছি ভাইয়া কি, এই এই চ্যাপ্টারে যত বেশি কোয়েশ্চেন তুমি নিজেকে করতে পারবা বা যত বেশি কোয়েশ্চেন সলভ করতে পারবা, তোমার জ্ঞান তত বেশি বাড়বে, তুমি পরীক্ষায় তত বেশি নাম্বার পাবা। তো এই জন্য দেখবা যে বইয়ের যে কাজগুলাতে কি কি কোয়েশ্চেন আছে, কেমন? তো এগুলো একটু সলভ করার ট্রাই করবা। কার আদ্র বিশ্লেষণ দ্রুত ঘটে, এই তিনটা কোয়েশ্চেন তোমরা একটু বাসায় ব্রেনস্টর্মিং করার ট্রাই করবা। যদি না পারো আমি ক্লাসে পরের মানে আগামীকালকে দেখাই দিব, সমস্যা নেই। এটা নিয়ে এত ইয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো এই ছিল মোটামুটি আজকের ক্লাস।